যেটা প্রশ্ন থাকে কথা শোনা যাবে না, যেটা খোলা রাখতে হবে। এটা শেয়ার কাম করেন যে কেউ একজন জয়েন করে দেবে তখন হোস্ট করে দিবে, তখন শেয়ার লাগে এই লাইফ বিপদ আমার জয়েন জয়েন করেন ক্রস করে দিতে জি জি আপু আছি আমি। সালাম আলাইকুম আপু। না, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। শেয়ার থেকে আগে আরো 5 মিনিট আছে আপু। 5 মিনিট আছে।
এভরিথিং ওকে। বাইরে ক্লিক করেন। ওকে। এটা বড় করে নেক্সট প্রিন্টার। স্টার্ট করবো। আর 2 মিনিট আছে আপু। আচ্ছা আচ্ছা। চার। ওকে। অলরেডি মনে হয় কয়েকজন জয়েন করেছে না? ক্লাসে শুনতে পাচ্ছো? জি আপু, শুনতে পাচ্ছি। ওকে। ঠিক আচ্ছা, এক আমার মিনিট মনে পর্যন্ত। হয় হ্যাঁ ফিজিক্স, কিন্তু এটা আবার সবাই একটু জয়েন না করলে। জি জি জি, হ্যাঁ, একটু প্রয়োজনে আরো 2 মিনিট রেড কারণ সবার সাথে একটু কথাবার্তা বলতে পারেন আপনি। হুম, 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 বলতে হুম। বলতে 2-3 মিনিট। ওকে। সালামু আলাইকুম। আমি ডক্টর শাহিন আক্তার, সিমুডের সিইও হিসেবে আছি। আজকে আপনাদের 63তম ব্যাচের প্রথম ক্লাস আল্ট্রাসাউন্ড ফিজিক্স। সো আপনাদের সবাইকে প্রথম ক্লাসে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আল্ট্রাসাউন্ড ফিজিক্সটা আসলে আমি জানি না আপনাদের সবার ছোটকালে ফিজিক্সটা কেমন পছন্দের ছিল। আমার ব্যক্তিগতভাবে ফিজিক্স অ্যাকচুয়ালি পছন্দের ছিল না। যেটা হয় আসলে, যেহেতু এটা অনলাইনে ক্লাস, আমাদের অনেক বেশি ইন্টারাকশনের আসলে সুযোগ নাই, বাট আমি আমার বেস্টটা ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য। এর বাইরে যেটা হবে, অফলাইনে যখন আমরা ইনশাল্লাহ আবার এক হব, তখন আমরা কারো যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা তখন অনলাইনে বুঝতে অসুবিধা হয়েছে, সেটা আমরা সামনাসামনি আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে মানে আল্ট্রাসাউন্ডের বেসিক কিছু জিনিস বোঝানো। মানে আমরা যেমন কোনো একটা শব্দ গঠনের শুরুতে কি হয়, বর্ণমালাগুলো পড়ি, ইটস ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, সেরকম। তো এখন পর্যন্ত যারা জয়েন করেছে, বেশ কয়েকজন জয়েন করেছে। আমার মনে হয় আমাদের যেহেতু 9টা বাজে সময়, আমরা শুরু করে দিই কাজ না? জি আপু, 12 জন 14 জন জয়েন করেছে। ওকে। জি। তো আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ফিজিক্স। আচ্ছা, বিষয়টা হচ্ছে আল্ট্রাসাউন্ড ফিজিক্স। প্রথম কথা ফিজিক্স আছে, দ্বিতীয় কথা আল্ট্রাসাউন্ড আছে না? আল্ট্রাসাউন্ডটা আসলে কি সেটা বোঝার আগে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে সাউন্ড ব্যাপারটা কি। আমরা ছোটকালে বেসিক্যালি আমরা সাউন্ড মোটামুটি সবাই জানি। এই যে আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন, বা আমার সামনে কেউ যদি বসে থাকে তিনি যে আমার কথাটা শুনতে পাচ্ছেন, কেন অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন?
কারণ আমাদের মাঝখানে যেটা মিডিয়া হিসেবে থাকে তার নাম হচ্ছে এয়ার। সো এয়ারের মধ্য দিয়ে শব্দ জাস্ট ভাইব্রেশন বা তরঙ্গ আকারে একজনের মুখ থেকে যখন এটা নিঃসৃত হয় সেটা আরেকজনের কানের অর্গান অফ কর্টিকে স্টিমুলেট করে এবং শব্দটা শুনতে পাওয়া যায়, অর্থাৎ এটা একটা ওয়েভ প্যাটার্নে অ্যাকচুয়ালি যায়। হ্যাঁ, দিস ইজ সাউন্ড। সো আমরা আজকে প্রথমে আমাদের একটু লেসন প্ল্যানটা জেনে নিই। লেসন প্ল্যানটা কি আমরা একটু জানবো, সাউন্ড এন্ড আল্ট্রাসাউন্ড কি, আল্ট্রাসাউন্ড মেশিন সম্পর্কে কিছু জানবো, এবং প্র্যাকটিক্যালি এটা আসলে আমরা বেশি দেখবো ইনশাল্লাহ যখন আমরা প্র্যাকটিক্যাল সেশনটা অ্যারেঞ্জ করতে পারবো। ইকো প্যাটার্ন জিনিসটা কি, মোডস আছে কিছু, সেই ব্যাপারগুলো সম্পর্কে ধাপে ধাপে আমরা জানবো। সো হোয়াট ইজ সাউন্ড অ্যান্ড আল্ট্রাসাউন্ড? আসলে অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট ডেফিনেশন আপনারা দেখবেন, বাট আমরা আসলে জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে যেটা আমাদের জন্য খুব ইজিয়েস্ট হবে আমরা সেটাতেই যাব। হ্যাঁ, সাউন্ড ইজ দ্য পারসেপশন অফ ভাইব্রেশন। দেখেন, সাউন্ড ইজ দ্য পারসেপশন অফ ভাইব্রেশন স্টিমুলেটিং দ্য এয়ার। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা তরঙ্গ আকারে, জাস্ট একটা ওয়েভ আকারে, লাইক দ্যাট। এখানে একটা ছবি আপনারা ফলো করেন যে ওয়েভ আকারে, অর্থাৎ কথাগুলো বলেন বা যে কোনো শব্দ যখন উৎপত্তি হয় এইরকম ওয়েভ আকারে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ওকে, সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে সনোগ্রাফি। আমরা কিন্তু কথায় কথায় বলি না সনোগ্রাফি, এই ব্যাপারটা আসলে কি? এই যে আল্ট্রাসাউন্ড ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা মনিটরে যে ছবিটা দেখতে পাই, দিস ইজ সনোগ্রাফি। দ্যাট মিনস মেডিকেল ইমেজিং উইথ আল্ট্রাসাউন্ড, অর্থাৎ সাউন্ড পাঠাচ্ছি এবং আমরা মনিটরে সেই ছবিটা দেখতে পাচ্ছি। সাউন্ড পাঠিয়ে ছবি যে মনিটরে দেখতে পাচ্ছি, এই ব্যাপারটাই হচ্ছে সনোগ্রাফি। ওকে, এক্ষেত্রে আমি আরো দুইটা টার্ম আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সনোগ্রাফার এবং সনোলজিস্ট। প্রায় প্রায় আপনারা শুনবেন যে সনোগ্রাফার কারা, সনোলজিস্ট কারা। সনোলজিস্ট হচ্ছেন ডক্টররা যারা ডায়াগনোসিস করবেন এবং ইমপ্রেশন, দ্যাট মিনস কমেন্টস লেখার রাইটস যাদের অ্যাকচুয়ালি আছে, দে আর সনোলজিস্ট। আর সনোগ্রাফার কারা, টেকনিশিয়ানরা। অর্থাৎ দেখবেন যে দেশের বাইরে অনেকে আল্ট্রাসাউন্ড করে কিন্তু তার কমেন্টস লেখার রাইটসটা অ্যাকচুয়ালি আমাদের এখানে নেই, দে আর সনোগ্রাফার। ওকে, সো আমরা একটা ওয়েভের ছবি দেখে নিই, অর্থাৎ কিভাবে শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হয় না। ওকে, সো আমাদের প্রথমে জানতে হবে নর্মাল অডিবল রেঞ্জ। আমরা যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন, কারণ আমাদের হিউম্যান বিইং এর নর্মাল রেঞ্জটা কত, 20 হার্জ থেকে 20,000 হার্জ, অথবা 20 কিলো হার্জ আমরা বলতে পারি, তাই না? 20 হার্জ থেকে 20,000 হার্জ। অর্থাৎ আমরা যেটা শুনতে পাবো না, এখানে আমরা একটু একটা ছবি দেখি। দেখেন, এখানে একটা কানের ছবি দেখা যাচ্ছে। সো আমাদের 20 হার্জ থেকে 20,000 হার্জ হচ্ছে আমাদের রেঞ্জ, দ্যাটস ওয়াই আমরা আমাদের কথাগুলোকে শুনতে পাই। একটু ফলো করেন যে 20 হার্জের নিচে যেটা, দ্যাট মিনস ইনফ্রাসাউন্ড, এবং 20,000 হার্জের উপরে যেটা, তার মানে সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। সো আমরা ইনফ্রাসাউন্ডও শুনতে পাই না, আমরা আল্ট্রাসাউন্ডও শুনতে পাই না, আমরা শুধুমাত্র সাউন্ড শুনতে পাই। তাহলে ইনফ্রাসাউন্ড অ্যাকচুয়ালি কারা শুনতে পায়? যাদের শ্রবণ শক্তির রেঞ্জটা 20 হার্জ বা তার নিচে, লাইক এখানে ছবি দেয়া আছে তিমি মাছ, হাতি, হ্যাঁ, এরা শুনতে পায়, আমরা পাবো না। আমরা যখন আল্ট্রাসাউন্ড করি, আপনারা নিশ্চয়ই সবাই কম বেশি কখনো না কখনো আল্ট্রাসাউন্ড রুমে গিয়েছেন। আপনারা কি কখনো দেখেছেন যে আপনারা আহ কখনো মেশিন থেকে কোনো শব্দ উৎপত্তি হতে দেখেছেন, বা সেটা আমরা আসলে সেভাবে শুনতে পাচ্ছি? অ্যাকচুয়ালি পাই না। হ্যাঁ, কারণ হচ্ছে আল্ট্রাসাউন্ডের রেঞ্জটা কি, দেখেন এখানে একটু ডেফিনেশনটা। Ultrasound is sound with a frequency over 20,000 Hz, which is about the upper limit of human hearing. Human beings cannot hear ultrasound. তার মানে হচ্ছে আমাদের রেঞ্জ যেহেতু 20 থেকে 20,000 হার্জ, আমরা আল্ট্রাসাউন্ড শুনতে পাবো না। কারা শুনতে পায়? ইউজুয়ালি নিশাচর প্রাণী যেমন বাদুড়, চামচিকা, এদের রেঞ্জ হচ্ছে কি 20,000 হার্জের উপর, এরা শুনতে পায়। দেখেন আমরা এখানে একটা ছবিতে সেটা দেখতেও পাচ্ছি। ওকে, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড। ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা এই যে ডিজিজ গুলোকে ডায়াগনোসিস করছি, আমরা ট্রান্সডিউসার বা প্রোব বলি। অর্থাৎ আপনারা দেখবেন পেশেন্টের গায়ে, আমি এমনি জাস্ট এটা দেখাচ্ছি, পেশেন্টের গায়ে একটা কিছু দিয়ে আমরা এভাবে কি করি, জেলের উপর দিয়ে পেশেন্টের বডিতে দেই না, যে যেটা দিয়ে আমরা সাউন্ড পাঠাই, এটাকে বলা হয় প্রোব বা ট্রান্সডিউসার। ওকে, তো প্রত্যেকটা প্রোব বা ট্রান্সডিউসারের গায়ে লেখা থাকে যে তার রেঞ্জটা কত। এটা আমরা আস্তে আস্তে ট্রান্সডিউসার পড়ার সময় আমরা জানবো, বাট আপাতত জেনে রাখেন ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ডটা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য যে রেঞ্জটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি, দিস ইজ ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড। সেটা কত? 2 মেগাহার্জ থেকে
2 to 15 মেগাহার্জ, বাট এখন যেটা হয় আপ টু দেখা গেছে যে 30 মেগাহার্জ পর্যন্ত কোনো কোনো জায়গায় দেখা যায়। অর্থাৎ 2 to 15 মেগাহার্জ, এটা বইয়ের মধ্যে লেখা আছে, কোনো কোনো বইতে সেটা 20-30 মেগাহার্জ পর্যন্ত আছে। আচ্ছা, একটু আগে আমরা একটা ওয়েভের ছবি দেখেছি না? এই তরঙ্গটা প্রতি সেকেন্ডে যতগুলো অ্যাকচুয়ালি ওয়েভ যায় সেটাকেই আমরা বলছি হার্জ। ওকে। আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি আসলে শব্দ শুধুই ডায়াগনোসিস পারপাসে ইউজ করি? বিষয়টা তো তা না, শব্দটা আসলে অনেক ভাবে ইউজ করা হয়। যেমন এখানে আমি কয়েকটা ছবি রেখেছি আপনাদের জন্য, একটু দেখেন। এখানে বাদুড়ের একটা ছবি, সে কি করে, ধরেন সে আল্ট্রাসাউন্ড, সে তো তার সাউন্ড রেঞ্জটা more than 20,000 হার্টজ, সে যখন সাউন্ড প্রডিউস করে পুরো জায়গা দিয়ে কিন্তু সাউন্ডটা চলে যাচ্ছে, বাট তার খাবারটা যেখানে আছে ঠিক সেখানে, যেহেতু এটা একটা হার্ড স্ট্রাকচার, সেখানে শব্দটা বাধা পায়, এবং বাধা পাওয়ার কারণে যেটা হয়, বাদুড় বুঝতে পারে যে ঠিক এই জায়গাটায় তার খাবার আছে। একই রকম ভাবে মাছও তার খাবারটাকে সিলেক্ট করতে পারে, কারণ শব্দটা যখন সে মুখ থেকে বের করে সব দিকে সমানভাবে চলে যাচ্ছে, এক্সেপ্ট এই তার খাবারের জায়গাটাতে এসে শব্দটা ধাক্কা খায়, এবং সে একটা ডিফারেন্ট ফিলিংস পায়, যার কারণে সে বুঝতে পারে যেখানে তার খাবার আছে। একই রকম ভাবে তীরকেও, যেহেতু এটা একটা হার্ড স্ট্রাকচার, সে ইজিলি বের করতে পারে কোথায় তীরটা অবস্থিত। সো এখানে আমরা একটা টার্ম জানবো। আসলে আমরা মেডিকেলে যেটা হয়েছে না, আমরা অনেক কিছু শিখেছি, বাট আল্ট্রাসাউন্ড রিলেটেড ব্যাপারগুলো সেভাবে আসলে আমরা শিখিনি। আজকে আমরা নতুন নতুন কিছু টার্ম শিখবো, যেটা আসলে আল্ট্রাসাউন্ডে শুধুমাত্র ইউজ হয়, লাইক অ্যাকুয়াস্টিক বিম। অ্যাকুয়াস্টিক বিম কথাটা কি? দ্য বিম অফ আল্ট্রাসাউন্ড ওয়েভ প্রডিউসড বাই দ্য ট্রান্সডিউসার। আমি একটু আগেই বলছিলাম ট্রান্সডিউসার বা প্রোব কি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন অলরেডি প্রোবটা কি। আমরা মেশিনের পাশে যে জিনিসটা দেখি, যে লাইক একটা মেশিনের পাশে যেটা থাকে, অর্থাৎ আমরা টিভিএস প্রোব দেখি বা যে কোনো ধরনের প্রোব যেটা আর কি পেশেন্টের গায়ের উপরে আমরা দেই আর কি, সেটাকে আমরা কি বলি? প্রোব বা ট্রান্সডিউসার। সো যখন আমরা একটা মেশিন অন করি কি হয় জানেন? মেশিনটা অন করার সাথে সাথে জেলটাও যখন লাগাই, সো এই প্রোব থেকে এক ধরনের ওয়ান কাইন্ড অফ বিম দেখা যায়, আল্ট্রাসাউন্ড ওয়েভ দেখা যায় মনিটরে, যেটাকে বলা হয় অ্যাকুয়াস্টিক বিম, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ মনিটরটা খুললেই জাস্ট এরকম একটা রের মতন, বিমের মতন আমরা মনিটরে দেখতে পাই। দিস ইজ অ্যাকুয়াস্টিক বিম। ওকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফিজিক্সে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, বা মনে হয় সেটা হচ্ছে, কিছু টার্ম আছে যেটার সাথে আমরা আজকে পরিচিত হব। আসলে যখন আমাদের ক্লাসগুলো হয়, আমি তো সবাইকে এগুলো ধরে ধরে মুখস্থ করায় ফেলি। হ্যাঁ, সেটা কি? আইসো ইকুইক, অ্যানইকুইক, হাইপার ইকুইক এবং হাইপো ইকুইক। সো প্রথমে আমরা একটু আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। হ্যাঁ, সেটা কি? আইসো মিনস কি সেম, ইকো মিনস এই যে প্রতিধ্বনি, কথা বলছি শব্দটা বাধা পাচ্ছে, শোনা যাচ্ছে। সেম ইকোজেনেসিটি। অ্যান্ড ইকুইক, অ্যান্ড কথাটার অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, অ্যান্ড কথাটার অর্থটা কি? অ্যাবসেন্ট। ইকো মিনস প্রতিধ্বনি। হাইপার মিনস আমরা জানি বেশি, হাইপো মিনস কম, এটা কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে সবাই পড়ে এসেছি, তাই না? হাইপার, হাইপো। অ্যান্ড মানে অ্যাবসেন্ট, আইসো মানে সেম। অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে সেম ইকোজেনিসিটি অ্যাজ নর্মাল লিভার। সেটা কিরকম? আমরা ক্লাসে ওকে, এখানে একটা ছবি দিয়ে আমি আপনাদের একটু বুঝাই। আপনি একটু খেয়াল করে দেখেন যে এখানে আমরা একটা লিভারের ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে একটা লিভারের ছবি দেখতে পাচ্ছি। কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি কালো, কিছু অংশ দেখতে পাচ্ছি একেবারেই সাদা, তাই না? একদম চকচকে সাদা দেখতে পাচ্ছি, এবং কিছু অংশ যেটা দেখতে পাচ্ছি অ্যাশ টাইপের কালার। সো আল্ট্রাসাউন্ডে না আমরা এরকম সাদা, কালো, অ্যাশ এই ধরনের কোনো টার্ম ইউজ করি না। সেটাকে, কালোটাকে আল্ট্রাসাউন্ডের ভাষায় বলা হয় অ্যানইকোইক। কালোটাকে আল্ট্রাসাউন্ডের ভাষায় কি বলা হয়? অ্যানইকোইক। অ্যানইকোইক অর ইকো ফ্রি। অর্থাৎ আল্ট্রাসাউন্ডে আমরা যত কিছু, যা কিছু আমরা কালো দেখতে পাবো সেগুলোকে আমরা বলবো অ্যানিকোইক। এবং তারা কারা? তারা হচ্ছে ফ্লুইড। যে কোনো ধরনের ফ্লুইডকে আমরা আল্ট্রাসাউন্ডে কালো দেখি, যাকে কালো বলি না আমরা, আল্ট্রাসাউন্ডের ভাষায় তাকে আমরা কি বলে থাকি? আল্ট্রাসাউন্ডের ভাষায় তাকে আমরা বলে থাকি অ্যানিকুইক অর ইকো ফ্রি। একই রকম ভাবে আল্ট্রাসাউন্ডে সমস্ত হার্ড স্ট্রাকচারকে, হার্ড স্ট্রাকচার কারা? লাইক বোনস, স্টোন, ক্যালসিফিকেশন, ফাইব্রাস টিস্যু, এরা হচ্ছে হার্ড স্ট্রাকচার। এই ধরনের হার্ড স্ট্রাকচারকে আমরা আল্ট্রাসাউন্ডে দেখি
একদম সাদা, চকচকে সাদা টাইপের। হ্যাঁ, সো আল্ট্রাসাউন্ডে আমরা এই সাদাকে আমরা সাদা বলি না, আল্ট্রাসাউন্ডের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, তাকে বলা হয় হাইপার ইকোইক। হাইপার ইকোইক। আর হাইপো ইকোইকটা কি? হাইপো ইকোইকটা হচ্ছে কিরকম, একটু আগে আমরা একটা অর্গানের লিভারের ছবি দেখেছি না, হাইপোইকুইকটা কিরকম ইউজুয়ালি কম্পারিজনের সময় ইউজ হয়, যেমন কিডনিটা তুলনামূলকভাবে একটু কালচে লিভারের তুলনায়, তখন আমরা কি বলি জানেন, যে যদি আমরা আমাদের ভাষায় বলি তখন আমরা বলবো যে কিডনিটা লিভারের তুলনায় একটু কালো। বাট আল্ট্রাসাউন্ডের ভাষায় যদি আমি কথাটা বলতে যাই সেক্ষেত্রে আমরা বলবো কিডনি ইজ হাইপোইকুইক দেন লিভার। আর আইসোইক কথাটা কি? আইসোইকুইক, আইসো মিন সেম ইকোজেনিসিটি, অর্থাৎ অ্যাশ টাইপের একটা কালার আমরা যে একটু আগেই দেখেছিলাম লিভারের মধ্যে, লাইক এটা একটু দেখি, দিস ইজ আইসোইকুইক। লিভার হচ্ছে একটা আইসোইকুইক অর্গান। এই ব্যাপারটা আসলে কেন হয় দেখেন, আমরা যখন সাউন্ড পাঠাই ট্রান্সডিউসার বা প্রোব দিয়ে, তখন কি হয়, বেসিক্যালি সাউন্ড যখন পাঠাই আমাদের বডিতে তখন সে সুন্দর মতো সাউন্ডটা যায়, এবং যখন কোনো ফ্লুইডকে সে পায়, সেটা কিরকম হতে পারে, আমাদের বডিতে কি ধরনের ফ্লুইড আছে, যেমন ব্লাড হতে পারে, যেমন সিস্টিক ফ্লুইড হতে পারে, ইউরিন হতে পারে, তারপর আর কি হতে পারে, যেমন একটা প্রেগনেন্ট উইমেনের যদি আপনি দেখতে যান সেটা হচ্ছে আপনার অ্যামনিওটিক ফ্লুইড আপনি পেতে পারেন, অর্থাৎ এনি টাইপ অফ ফ্লুইডকে আমরা আল্ট্রাসাউন্ডে দেখবো কালো। যেমন এখানে খেয়াল করে দেখেন যে ব্লাড ভেসেলকে আমরা কি দেখছি, কালো দেখছি, কেন? কারণ ভেতরে ব্লাড আছে, ফ্লুইড আছে, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা সাদা, চকচকে সাদা দেখছি, দিস ইজ ডায়াফ্রাম। ডায়াফ্রাম একটু হার্ড স্ট্রাকচার না, অর্থাৎ ডায়াফ্রাম কিন্তু ফ্লুইডও না কিংবা বোনসের মতো শক্তও না। আবার আমরা যে কোনো বোনসকে, যে কোনো স্টোনকে, যে কোনো ক্যালসিফিকেশনকে কিংবা ফাইব্রাস ব্যান্ডকে কি দেখবো, দেখবো কিন্তু চকচকে সাদা, যেটাকে আমরা আল্ট্রাসাউন্ডের ভাষায় কি বলবো মনে আছে? হাইপার ইকুইক অর ইকোজেনিক। আল্ট্রাসাউন্ডে সাদা বলে কোনো শব্দ নাই, হাইপার ইকুইক অর ইকোজেনিক। সমস্ত হার্ট স্ট্রাকচারকে আমরা বলবো হাইপার ইকুইক অর ইকোজেনিক। সমস্ত ফ্লুইডকে আমরা আল্ট্রাসাউন্ডে কালো দেখি, যেটাকে আল্ট্রাসাউন্ডের ভাষায় আমরা বলি অ্যান ইকুইক অর ইকোজেনিক, অ্যানিকুইক অর ইকো ফ্রি। আর অর্গানকে, যেমন এখানে লিভারকে আমরা দেখতে পাচ্ছি একটু ধূসর টাইপের বর্ণ, তাই না? এই ধরনের কালারকে আমরা বলবো আল্ট্রাসাউন্ডের ভাষায়, এটাকে আমরা বলবো আইসোইকুইক, মানে সেম ইকোজেনিসিটি। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে ইকোজেনিসিটি আসলে কি। যেমন আমি এই লাইক একটা একটু গ্রিন কালার ড্রেস পরে আছি, সো আমি যদি আপনাকে বুঝাই যে আমার ড্রেসের কালারটা কি, আপনারা বলবেন গ্রিন। এখন আল্ট্রাসাউন্ডের ভাষায় ব্যাপারটা কিরকম হবে, আমার ড্রেসের ইকোজেনিসিটি কি, আপনারা বলবেন গ্রিন। সো ইকোজেনিসিটি মিনস এটা কি ধরনের কালার রয়েছে সেটাকে ইন্ডিকেট করছে। ব্লাডকে আমরা বলবো এখন থেকে, দ্যাট মিনস যেহেতু এটা একটা ফ্লুইড সেই জন্য আমরা বলবো অ্যানিকুইক অর ইকো ফ্রি। অর্গানটাকে, লিভারকে আমরা বলছি কি আইসোইকুইক। আর ডায়াফ্রাম কিংবা যে কোনো হার্ট স্ট্রাকচার, অর্থাৎ হার্ট স্ট্রাকচার বলতে কি বুঝি, হার্ট স্ট্রাকচার বলতে আমরা বুঝতে পারছি যে আপনার বোন, স্টোন, ক্যালসিফিকেশন, এই ধরনের যে কোনো কিছুকে আমরা বলবো হাইপারিকুইক। আচ্ছা, এই ব্যাপারটা যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন আমাকে আপনারা টেক্সট দিবেন আর কি, এখানে আমি পরবর্তীতে সেটা আবার ক্লিয়ার করবো প্রয়োজনে। আচ্ছা, এই সূত্রটা আমরা একটু আপাতত মনে রাখি, পরবর্তীতে আমরা এটা দেখবো, এটা আমাদের কাজে লাগবে। যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার পেনিট্রেশন ক্ষমতা তত কম থাকে। যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার পেনিট্রেশন ক্ষমতা তত কম থাকে। একই রকম ভাবে যার ফ্রিকোয়েন্সি যত কম তার পেনিট্রেশন ক্ষমতা তত বেশি থাকে। এটা আমরা ট্রান্সডিউসার যখন পড়বো আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা লিভারের ছবি দেখতে পাচ্ছি। আমি একটু ডিসক্রাইব করে যাই, আপনারা সবার উপরে দেখেন আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, দিস ইজ স্কিন। আচ্ছা, তার নিচে ঠিক সাদা চকচকে যে অংশটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফ্যাট আছে, এবং সবচেয়ে নিচের যে সাদা লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে নিচের যে সাদা লাইনটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার অফ লিভার। দেন পুরো লিভারটা আমরা দেখতে পাচ্ছি। এই যে কার্ভ একটা চকচকে সাদা, দ্যাট মিনস সাদা আমরা বলবো না, হাইপার ইকোইক যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে, এটা তো ডায়াফ্রাম, সো ডায়াফ্রামের ইনার পর্যন্ত হচ্ছে লিভারটা। ওকে, সো লিভার হচ্ছে জাস্ট ইনফেরিয়র বর্ডার এবং এই জায়গাটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ লিভার।
আচ্ছা, ইনফিরিয়র বর্ডার এবং এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ লিভার, অর্থাৎ ডায়াফ্রামের ইনার পর্যন্ত। এখন আপনাদের নিশ্চয়ই একটা কোয়েশ্চেন মাথায় এসছে যে ইনফিরিয়র বর্ডার কেন উপরে এবং সুপিরিয়র বর্ডার কেন নিচে। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে আহ এটা একটু আসলে এখানে বোঝানো ডিফিকাল্ট, তবু আমাদের দুই পাশে কি থাকছে, রিবস থাকছে, তাই না? উপরের জায়গাটাতে কি থাকে? উপরের জায়গাটাতে থাকছে হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ লিভার, এবং যেখানে কোস্টাল মার্জিনটা, অর্থাৎ আমি যদি একটা ছবি এঁকে আপনাদেরকে এইভাবে দেখাই, লাইক এই জায়গাটা যদি হয়ে থাকে রিবস, হ্যাঁ, দুই পাশটা আমাদের রিবস আছে। সো আমরা যদি হয় দুই সাইডে আমাদের রিবস আছে, হ্যাঁ, এবং কোস্টাল মার্জিনের জাস্ট এখানে যেটা হয় যে লিভারটা, আচ্ছা, এখন আমরা যদি দেখতে চাই যে কেন সুপিরিয়র বর্ডারটা নিচে এবং ইনফিরিয়র বর্ডারটা উপরে, তার কারণটা হচ্ছে যেখানে শব্দ আগে যাবে সেটা তত উপরে দেখাবে। একটা যে কোনো স্ক্রিনের উপরের অংশটাকে আমরা মনিটরের এই জায়গাটাকে বলবো অ্যান্টেরিয়র, এই জায়গাটাকে বলবো পোস্টেরিয়র। আমরা যখন একটা প্রোব বা ট্রান্সডিউসার আমাদের বডিতে অ্যাকচুয়ালি ধরছি, তখন প্রথমে অ্যান্টেরিয়র ক্রস করে, দেন আস্তে আস্তে পোস্টেরিয়র অংশটা দেখা যায়। এখন আমরা যেই জায়গাটাতে আগে ধরবো সেটাই কিন্তু আগে দেখা যাবে। এইখানে আপনারা একটু ফলো করে দেখেন যে দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার, কারণ আমরা লিভারের ইনফিরিয়র বর্ডারে ট্রান্সডিউসারটা ধরি, লিভারের ইনফিরিয়র বর্ডারে ট্রান্সডিউসারটা ধরি, নট সুপিরিয়র বর্ডারে। আপনারা বলতে পারেন যে আপা সুপিরিয়র বর্ডারে কেন ধরেন না? কারণ সুপিরিয়র বর্ডারের দুই পাশে যেটা থাকে রিবস, রিবস একটা হার্ড স্ট্রাকচার, হার্ড স্ট্রাকচারের মধ্য দিয়ে শব্দ বাধা পায়। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, ফ্লুইডের মধ্য দিয়ে শব্দ খুব স্মুথলি পাস হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা পেশেন্টের বডির উপরে যে জেলটা লাগাই সেটা কিন্তু একটা ফ্লুইড, কারণ সাউন্ড সবচেয়ে বেশি ভালো পাস হয় ফ্লুইডের মধ্য দিয়ে। হার্ড স্ট্রাকচারের মধ্য দিয়ে শব্দ বাধা পায়, বাধা পেয়ে কি করে জানেন? আবার ট্রান্সডিউসারের গায়ে বা প্রোবের গায়ে ব্যাক করে। এই যে ব্যাক করে, সেই জন্যই কিন্তু আমরা এটাকে হাইপার ইকোইক দেখতে পাই, অর্থাৎ সাদা দেখতে পাই। আর ফ্লুইডকে কেন আমরা কালো দেখতে পাই? কারণ ফ্লুইডের মধ্য দিয়ে শব্দ বাধা পায় না, খুব স্মুথলি শব্দটা চলে যায়। বাট হার্ড স্ট্রাকচার যেটা বোন, স্টোন, ক্যালসিফিকেশন, এখান থেকে শব্দ বাধা পায়, বাধা পেয়ে আবার ট্রান্সডিউসারে ব্যাক করে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে অর্গানগুলোর ক্ষেত্রে কি হয় দেখেন, এরা কিন্তু বোনসের মতো হার্ডও না, কিংবা এরা লিকুইডও না, এরা কিন্তু মাঝামাঝি একটা কনসিস্টেন্সি। দ্যাটস ওয়াই এরা মাঝামাঝি, দ্যাট মিনস অ্যাশ টাইপের একটা কালার দেখায়, যেটাকে আমরা আল্ট্রাসাউন্ডের ভাষায় বলছি আইসো ইকোইক। এই ব্যাপারটা ক্লিয়ার হতেই হবে। ফ্লুইডের মধ্য দিয়ে সাউন্ড খুব ইজিলি পাস হয়ে যায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা কালো দেখছি, সেখান থেকে সাউন্ড আর ব্যাক করে না। হার্ড স্ট্রাকচারের মধ্যে দিয়ে শব্দ বাধা পায়, বাধা পেয়ে যেটা করে আবার সে ট্রান্সডিউসারের গায়ে ব্যাক করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা সাদা বা হাইপার ইকোইক দেখি, যার আরেকটা সুন্দর নাম হচ্ছে ইকোজেনিক। আর অর্গানগুলো হচ্ছে মাঝে মাঝে কনসিস্টেন্সি, অর্থাৎ এরা কিছুটা সাউন্ড নিজের মধ্যে অ্যাবজর্ভ করে, কিছুটা ট্রান্সডিউসারের গায়ে ব্যাক করে দেয়। দ্যাটস ওয়াই এদেরকে আমরা মাঝামাঝি একটা কালার দেখি, দ্যাট ইজ কল্ড আইসো ইকোইক। সো এখানে আমি যেটা আপনাদের বোঝাতে বসেছিলাম ওই সময়, সেটা হচ্ছে যে লিভারে সুপিরিয়র বর্ডার থাকার কথা উপরে, ইনফেরিয়র বর্ডার থাকার কথা নিচে, কিন্তু আমরা সুপিরিয়র বর্ডারে অ্যাকচুয়ালি ধরতে পারি না, বিকজ আমাদের দুই পাশে রিবস আছে, সেখানে শব্দ বাধা পাবে। দেখেন, শব্দ যদি বাধাই পায়, সাউন্ডটা তো পাস হবে না লিভার পর্যন্ত, তাহলে কি আমি ছবি দেখতে পাবো? আমরা অ্যাকচুয়ালি কি করি, সাউন্ড পাঠাই, ছবি দেখি, সাউন্ড পাঠাই, তার বিনিময়ে আমরা মনিটরে ছবি দেখি। এখন রিবসে যদি শব্দ বাধাই পায়, শব্দ যদি প্রপারলি নাই যেতে পারে সেই অর্গানে, তাহলে আমি ছবিটা দেখবো কিভাবে? এই জন্য আমরা এমন একটা এরিয়া চুজ করি, আমাদের রিবসের যে কোস্টাল অ্যাঙ্গেলটা আছে না, ঠিক ওই জায়গাটায় আমরা চুজ করি, ওই জায়গাটাতে আমরা ট্রান্সডিউসার রাখি যেখানে ইনফিরিয়র বর্ডার অফ লিভার থাকে। সো ধরেন এখানে আপনারা ক্লাসরুমে সবাই বসে আছেন, একটু জাস্ট ইমাজিন করেন সবাই বসে আছেন, আমি এখন সবাইকে বললাম যে ছবি তুলবো, আমি কার ছবি আগে দেখতে পাবো? যিনি সামনে বসে আছেন তার ছবি আগে দেখতে পাবো, তাই না? পিছনে যে তার কিন্তু না। অর্থাৎ একই রকম ভাবে আমি যখন ট্রান্সডিউসার ধরছি, যেই জায়গায় আমি ট্রান্সডিউসার ধরবো সেখানেই কিন্তু শব্দটা আগে যাবে, কারণ শব্দটা পাস হয় ট্রান্সডিউসার থেকে। সো আমি যেহেতু ধরছি লিভারের ইনফিরিয়র বর্ডারে, ইনফিরিয়র বর্ডার থেকে শব্দটা আগে যাচ্ছে, এবং সেই জন্যই আমরা ইনফিরিয়র বর্ডারটা আগে দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যান্টেরিয়রলি দেখতে পাচ্ছি। এরপরে যেটা হয়, আস্তে আস্তে শব্দটা পাস হচ্ছে, তো পুরো লিভারটা আস্তে আস্তে পাস হচ্ছে, পাস হচ্ছে,
তার উপরে কি থাকছে দেখেন, সুপিরিয়র বর্ডার অফ লিভার, সুপিরিয়র বর্ডারের দিকে সাউন্ড আস্তে আস্তে যাচ্ছে। তার উপরে থাকছে কি, লিভারের সুপিরিয়র বর্ডারকে ওভারল্যাপ করে থাকছে যেটা, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এই জন্য ডায়াফ্রাম, এবং এই দুই পাশে হচ্ছে লাংস, এই দুই পাশে হচ্ছে লাংস। খুব অদ্ভুত লাগে না? আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড অনেক সময় মজা করে বলি যে আল্ট্রাসাউন্ড, কেন? কারণ উল্টা উল্টা দেখা যায়। বিষয়টা আসলে উল্টা দেখা যায় না, বিষয়টা হচ্ছে আপনি যেখানে শব্দ আগে পাঠাবেন সেটা তত অ্যান্টেরিয়রলি দেখাবে, যেখানে শব্দ পরে পৌঁছাবে সেটা তত পোস্টেরিয়রলি দেখাবে। তাহলে শব্দ আগে সেটাই দেখতে পাবো যেখানে আমি ট্রান্সডিউসারটা ধরবো। যেহেতু আমি লিভারের ইনফিরিয়র বর্ডারে ট্রান্সডিউসারটা ধরেছি, সেই জন্য ইনফিরিয়র বর্ডারটা আগে দেখাচ্ছে। এবং যেহেতু আস্তে আস্তে শব্দটা উপরে যাচ্ছে যাচ্ছে, দেন সুপিরিয়র বর্ডার, দেন ডায়াফ্রাম, দেন দুই পেছনের দিকে লাংস, সেজন্য আমরা লাংস দেখতে পাচ্ছি নিচে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের মনে যে কোয়েশ্চেনটা আসছে আমি জানি, সেটা হচ্ছে যে লাংসের শেপ তো বুঝতে পারতেছে না, লাংসটা কোথায়। একচুয়ালি আপনারা নর্মালি লাংসটা এভাবে দেখতে পাবেন না। কখন দেখতে পাবেন? যখন এখানে ফ্লুইড জমা হবে। আমরা একটু আগেই কিন্তু পড়েছি যে যে কোনো ফ্লুইডকে আমরা আল্ট্রাসাউন্ডে কালো দেখি, তাই না? কালো দেখি। যদি এখানে ফ্লুইড জমা হতো তাহলে কিন্তু আমরা এখানে কালো দেখতে পেতাম এবং বুঝতে পারতাম যে এখানে প্লুরাল ইফিউশন আছে। সো আমরা যদি এক কথা এটাকে একটু ডিসক্রাইব করি, তাহলে আমরা এই কালো যে অংশ টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হেপাটিক ভেইন। দ্যাট মিনস আপাতত হেপাটিক ভেইন না বুঝে আমরা বুঝি যে এটা হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলকে কেন কালো দেখা যাচ্ছে? বিকজ এটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইডকে আমরা আল্ট্রাসাউন্ডে অ্যানিকোইক দেখি বা কালো দেখি বা ইকো ফ্রি দেখি। ওকে, আচ্ছা, ডায়াফ্রামকে কেন আমরা সাদা দেখতে পাচ্ছি? বিকজ ডায়াফ্রাম একটা ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচার, অর্থাৎ এখানে ফাইব্রাস ব্যান্ড রয়েছে। হার্ট স্ট্রাকচারের মধ্য দিয়ে শব্দ পাস হতে পারে না, এই জন্য একটু রিফ্লেকটিভ দেখায়, অর্থাৎ হাইপার দেখায়, অর্থাৎ বেশি সাদাটা দেখাবে। ওকে, আর অর্গান যেহেতু মাঝামাঝি কনসিস্টেন্সি, সেই জন্য মাঝামাঝি একটা কালার নিয়েছে। দ্যাট মিনস আইসো ইকুইক, যেটাকে আমরা বলছি অ্যাশ কালারটাকে আমরা বলছি আইসো ইকুইক। ওকে, আচ্ছা, ইউজুয়ালি আমরা হোমোজিনাস এই ধরনের টার্মগুলো ইউজ করে থাকি। হোমোজিনাস ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, তার মধ্যে সে খুব স্মুথ, সুন্দর। হ্যাঁ, এখানে আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না যে এখানে কোনো সিস্ট নাই, এখানে কোনো মাস নাই, কোনো অ্যাবসেস নাই, অর্থাৎ ইকো প্যাটার্ন বলি এটাকে, যে তার ইকো প্যাটার্নটা কি, অর্থাৎ সে দেখতে কেমন, তার প্যাটার্নটা কি, ইকো প্যাটার্নটা কি। ইকো প্যাটার্নটা ইদার হোমোজিনাস অথবা নন হোমোজিনাস। যদি তার মধ্যে কোনো ডিজিজ না থাকে সে হোমোজিনাস, আর যদি থাকে সেক্ষেত্রে আমরা নন হোমোজিনাস এই ধরনের টার্ম ইউজ করব। আচ্ছা, এবার আমরা একটা সুন্দর টার্মে চলে আসি, আর্টিফ্যাক্ট। হোয়াট ইজ আর্টিফ্যাক্ট? আর্টিফ্যাক্ট মিনস আর্টিফিশিয়াল কোন ফ্যাক্ট। এটা যদি আমি একটু আপনাদেরকে আসলে ডিসক্রাইব করতে যাই, সেটা হচ্ছে জাস্ট আপনারা যেভাবে বুঝবেন সেভাবেই আমি বলার চেষ্টা করছি। আর্টিফিশিয়াল একটা ফ্যাক্ট, ধরেন একজন সার্জন যিনি একটা গল স্টোন এখন অপারেশন করতে বসছেন, উনি স্টোনটাকে কিরকম দেখতে পাবেন? ব্রাউন হতে পারে, হোয়াইট হতে পারে, ব্ল্যাক হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যখন আল্ট্রাসাউন্ডে একটা স্টোনকে ডায়াগনোসিস করব, তখন সেটাকে একদম চকচকে সাদা দেখবো এবং তার নিচে একটা কালো ছায়া দেখবো। কেন? দিস ইজ আর্টিফ্যাক্ট। এই আর্টিফ্যাক্টটা আছে বলেই আপনি আমি মানে স্টোনটাকে ডায়াগনোসিস করতে পারছি, খুব ইজি হয়ে যাচ্ছে। অর্থাৎ যেইটার মানে যেই ব্যাপারটার অ্যাকচুয়ালি বাস্তবে কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ সার্জন কোনো শ্যাডো দেখতে পাচ্ছে না, ছায়া দেখতে পাচ্ছে না, লাইক এরকম, কিন্তু আপনি আমি দেখতে পাচ্ছি। আপনি আমি দেখতে পাচ্ছি, যেমন এই যে দেখেন এই ছবিতে এটা একটা স্টোন। আমি জানি আপনাদের কাছে মনে হচ্ছে চাঁদের মতন যে অংশটা, এটা কিভাবে স্টোন সেটার ব্যাখ্যায় আমি পড়ে যাচ্ছি, বাট একটা স্টোন এরকম চকচকে সাদা হয় কেন? কেন সাদা হবে বলেন তো? তার কারণ হচ্ছে স্টোন একটা হার্ড স্ট্রাকচার। প্রথমেই বলেছি সমস্ত হার্ড স্ট্রাকচার লাইক বোন, স্টোন, ক্যালসিফিকেশন, ফাইব্রাস ব্যান্ড এগুলো হবে সাদা, কারণ এগুলোতে শব্দ বাধা পায় এবং এগুলোকে আমরা সাদা দেখব। দেখেন, আপনি আমি এই যে বসে আছে, পুরো রুমে কি হচ্ছে? আলো, তাই না? কিন্তু আমাদের ঠিক, আমরা যেহেতু হার্ড স্ট্রাকচার, আমাদের জাস্ট পেছনে কিন্তু একটা ছায়া পড়ে। কেন? কারণ আমাদের মধ্য দিয়ে আলোটা পাস হতে পারছে না, বাট বাকি জায়গা দিয়ে কিন্তু খুব স্মুথলি পাস হতে পারছে। শব্দটাও ঠিক সেরকম। অর্থাৎ আপনার গল ব্লাডারটাতে পুরো যখন বাইল থাকছে, তখন কি হয়? সে তো ফ্লুইড, তাই না? একটা হার্ড স্ট্রাকচার হিসেবে যখন একটা স্টোন বসে থাকে, স্টোন একটা শক্ত কোনো কিছু, তাই না? সো স্টোনকে আমরা কি দেখবো আল্ট্রাসাউন্ডের? সাদা। এবং যেহেতু হার্ড স্ট্রাকচারের মধ্য দিয়ে শব্দ পাস করতে পারে না, তাই তার পেছনে ঠিক এই রকম একটা কালো ছায়া পড়ে থাকে। আপনি আমি যে বসে আছি, আমাদের পেছনে যেই কারণে কালো ছায়া, হার্ড স্ট্রাকচারের পেছনে একই রকম ভাবে এইভাবেই কালো ছায়া পড়ে থাকে। হ্যাঁ,
দিস ইজ আর্টিফ্যাক্ট। আচ্ছা, এটাই আর্টিফ্যাক্ট, অর্থাৎ বাস্তবে আমরা গল ব্লাডার যদি অপারেশনের সময় দেখি কোনো স্টোনের নিচে ছায়া পাবো না, আল্ট্রাসাউন্ডে পাবো, এবং এই ছায়াটা আছে বলেই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারছি ইজিলি। দিস ইজ আর্টিফ্যাক্ট। ওকে, ইটস ওয়ান কাইন্ড অফ মেশিন ইনডিউসড এরর বলতে পারেন। আচ্ছা, এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি উপরে খুব সুন্দর একটা পাথরের কিছু ছবি। দেখেন একই রকম ভাবে একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে। এটা কিরকম ওয়ান কাইন্ড অফ, জানেন? এটা হচ্ছে, এটাকে বলা হয় মিরর ইমেজ ইফেক্ট। আমরা সবাই নিজেকে আয়নাতে দেখি না? আয়নাতে আমরা কাকে দেখি? নিজে নিজেকে দেখি, প্রতিবিম্বটা দেখি, তাই না? সেম জিনিসটাই এখানে দেখা যাচ্ছে, মিরর ইমেজ ইফেক্ট। আল্ট্রাসাউন্ডেও এরকম একটা মিরর ইমেজ ইফেক্ট আছে। দেখেন, এটা একটা লিভারের ছবি। আমি একটু আগেই আপনাদের বলেছিলাম যে দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার অফ লিভার। এই কার্ভ যে ইনার অংশটা, ডায়াফ্রামের ইনার অংশটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ লিভার। এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে আমাদের লিভার। এই কালো কালো অংশগুলো আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলকে আমরা কেন কালো দেখতে পাই? কারণ সে ফ্লুইড। ফ্লুইডকে আল্ট্রাসাউন্ডে কালো দেখা যাবে, যে কোনো ফ্লুইডকে। ওকে, আচ্ছা, এইখানে আমরা একটু একটা শেপ করা একটা সুন্দর একটা অর্গান দেখতে পাচ্ছি। দিস ইজ গল ব্লাডার। গল ব্লাডারকে আমরা কেন কালো দেখতে পাই, কেন অ্যানিকুইক দেখতে পাই, বলেন তো? সামনাসামনি থাকলে ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং হতো। আচ্ছা, গল ব্লাডারকে আমরা এই জন্যই কালো দেখতে পাই, তার কারণ হচ্ছে গলব্লাডারের মধ্যে ফুল অফ বাইল। গলব্লাডারের মধ্যে কি থাকছে? ফুল অফ বাইল থাকছে, না? গলব্লাডারের মধ্যে ফুল অফ বাইল থাকছে। যেহেতু বাইল একটা ফ্লুইড, সেই জন্য আমরা পুরোটা কালো দেখতে পাই। এখন মিরর ইমেজ ইফেক্টটা আমি কেন পড়িয়েছি, এখানে অ্যারো দিয়ে দেখানো। আচ্ছা, দেখেন একটু সাদা কালারের আমরা একটা রাউন্ড শেপ কিছু দেখতে পাচ্ছি। একই রকম ভাবে ডায়াফ্রামের নিচেও এরকম রাউন্ড শেপের কিছু দেখতে পাচ্ছি। অর্থাৎ আয়নাতে আমরা নিজেকে যেমন দেখতে পাই, এখানেও কোনো একটা, এটা হতে পারে কোনো একটা মাস হতে পারে, বা কোনো একটা স্ট্রাকচার এখানে আছে। হ্যাঁ, হাইপার ইকুইক একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, বা লেশন আছে। একই লেশনটা কিন্তু আমরা ডায়াফ্রামের নিচেও দেখতে পাচ্ছি। দিস ইজ মিরর ইমেজ ইফেক্ট। ব্যাপারটা এমন না যে এখানে দুটো লেশন, ব্যাপারটা এমন যে এখানে একটাই লেশন। সেই আয়নার গল্পটায় আয়নাতে একজনই মানুষ থাকে, কিন্তু আমরা দুটোকে দেখতে পাই। এখন কথা হচ্ছে, এটা আমরা কেন দেখতে পাই? আমরা এই যে আয়নাটা দেখতে পাচ্ছি, আয়নার পিছনে কি থাকে? অ্যাকচুয়ালি পারদ থাকে, না? পারদ থাকে বলেই কিন্তু আয়নাতে আমরা আমাকেই দেখতে পাই। এই ডায়াফ্রামটা না অ্যাকচুয়ালি পারদের কাজ করে, অ্যাকচুয়ালি মিররের কাজ করে। দ্যাটস ওয়াই আপনারা এই লেশনটাকে উল্টা পাশে দেখতে পাচ্ছেন। অর্থাৎ লেশন কিন্তু দুটো না, লেশন কিন্তু একটাই। দিস ইজ কল্ড মিরর ইমেজ ইফেক্ট। একই রকম ভাবে দেখেন, এইখানেও আমরা একটা হোয়াইট লেশন দেখতে পাচ্ছি। হোয়াইট বলবো না, সেটাকে আল্ট্রাসাউন্ডের ভাষায় কি বলতে হবে? হাইপার ইকোইক। সাদা যে কোনো স্ট্রাকচারকে আমরা বলি হাইপার ইকোইক অর ইকোজেনিক। তো সেম লেশনটা আমরা ডায়াফ্রামের নিচেও দেখতে পাচ্ছি। অর্থাৎ দিস ইজ মিরর ইমেজ ইফেক্ট, ইটস আ আর্টিফ্যাক্ট। ওকে, সো আমরা আরো দুইটা আর্টিফ্যাক্ট পড়বো, তার মধ্যে এটা ফলো করে দেখেন। এটা একটা গল ব্লাডারের ছবি যেটা ফুল অফ বাইল আছে। হ্যাঁ, দিস ইজ কল্ড অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? অ্যাকোয়া মিনস আমরা জানি পানি, আর এনহেন্সমেন্ট মিনস কি? বাড়িয়ে দেয়া। অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে দিয়েছে। একটা ব্যাপার আজকে একদম মনে রাখবেন, যে কোনো ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারের নিচে, হতে পারে সেটা গল ব্লাডার, হতে পারে সেটা সিস্ট, হতে পারে সেটা ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, অর্থাৎ যে কোনো ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারের নিচে টর্চের আলোর মতন আমরা একটা আলো ঝলমলে অংশ দেখতে পাই, লাইক এরকম। টর্চের আলোর মতন আমরা জাস্ট এরকম একটা আলো ঝলমলে অংশ দেখতে পাই, ঠিক আছে? এই যে এখানে যে আপনারা হাইপার ইকোইক, আমরা কিন্তু আর সাদা বলবো না, এখন থেকে হাইপার ইকোইক আর ইকোজেনিক বলবো। যে কোনো ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারের নিচে যে আমরা হাইপার ইকোইক যে অংশটা, অর্থাৎ অনেক সাদা বা টর্চের আলোর মতো যে অংশটা দেখতে পাই, দিস ইজ কল্ড অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। ওকে, এটা আমরা আর কোথায় কোথায় পাই? যেমন ইউরিনারি ব্লাডারের নিচে, ইউরিনারি ব্লাডারটা যখন ফুল ইউরিন দ্বারা ফিল আপ করা হয়, ফিল করা হয়, তখন তার নিচেও এরকম এনহেন্সমেন্ট পাওয়া যাবে, অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। এটা আপনি পেতে পারেন হচ্ছে সিস্টিক ফ্লুইডের নিচেও সেম পেতে পারেন। দেখেন এখানেও দেখানো আছে, এখানে ফ্লুইড ফিল্ড আছে এবং তার নিচে পুরো হাইপার ইকুইক বা চকচকে সাদা কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা শিক্ষণীয় জিনিস একটু বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এই অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্টটা কিন্তু কোনো প্যাথোলজি না। ওকে, এটা খুব নর্মাল একটা বিষয়। এটা হচ্ছে যে কোনো ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারের নিচেই থাকবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের লেসনটা হচ্ছে
This is anterior wall of gallbladder and this is posterior wall of gallbladder. কথা হচ্ছে কোনো কোনো জায়গায় আমাদের anterior ওয়ালের মেজারমেন্ট নিতে হয়, কখনো কখনো posterior ওয়ালের মেজারমেন্ট আমাদের নিতে হয়। সো কোয়েশ্চেন হচ্ছে আমরা কি anterior ওয়ালের মেজারমেন্ট নিব না posterior ওয়ালের মেজারমেন্ট নিব? সামনাসামনি থাকলে আমি আসলে সবাইকে ধরে জিজ্ঞেস করতাম, দেখি সবাই কি বলে। আচ্ছা, আল্ট্রাসাউন্ডে দুইটা জিনিস মনে রাখবেন, আমরা যেটাকে খুব ক্লিয়ার কাট দেখতে পাবো আমরা সেটারই মেজারমেন্ট নিব। আমরা এখানে ক্লিয়ার কাট কোনটাকে দেখতে পাচ্ছি, অ্যান্টেরিয়র ওয়াল আর পোস্টেরিয়র ওয়াল? ডেফিনেটলি অ্যান্টেরিয়র ওয়াল, তাই না? পোস্টেরিয়র ওয়ালে কেন আমরা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি না? ডিউ টু অ্যাকুয়াস্টিক এনহেন্সমেন্ট। সো যেখানে আমরা ক্লিয়ার কোনো আউটলাইন দেখতে পাবো না সেটার মেজারমেন্ট আমরা নিব না। আমরা ক্লিয়ার আউটলাইন দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র ওয়ালের, দ্যাটস ওয়াই আমরা অ্যান্টেরিয়র ওয়ালের মেজারমেন্ট নিব। পোস্টেরিয়র ওয়ালের মেজারমেন্ট নিব না ডিউ টু অ্যাকুয়াস্টিক এনহেন্সমেন্ট। আর একটা টিপস, সেটা কি, ধরেন আপনি গল ব্লাডারের মেজারমেন্টটা নিবেন, আপনি কি এই জায়গাটার মেজারমেন্ট নিবেন? আমি যদি একটু আপনাদের এটা পিন দিয়ে দেখাই, ওকে, আপনি কি এই জায়গার মেজারমেন্টটা নিবেন নাকি এই জায়গার মেজারমেন্টটা নিবেন নাকি এই জায়গার মেজারমেন্টটা নিবেন? আচ্ছা, কথা হচ্ছে আমরা সবসময় আল্ট্রাসাউন্ডে সেই মেজারমেন্ট নিব যেটা ম্যাক্সিমাম, হোক সেটা ফ্লুইড সেটা অর্গান। যে আমরা একটু আগে লিভারের ছবি দেখেছি না, লিভারের বা যে কোনো অর্গানে যেটা ম্যাক্সিমাম যে অংশটা আমরা দেখতে পাবো সেটার মেজারমেন্ট আমরা নিব। এখানে ফ্লুইডের জাস্ট এই জায়গাটা, অর্গানিক ঠিক মাঝখানের জায়গাটা আমরা নিব, কারণ এটাই ম্যাক্সিমাম। আর যদি ওয়ালের মেজারমেন্ট নিতে হয় তাহলে আমরা অ্যান্টেরিয়র ওয়ালের মেজারমেন্ট নিব, নট পোস্টেরিয়র ওয়াল। Why not posterior wall? Due to acoustic enhancement. This is artifact. অর্থাৎ ফ্লুইডের নিচে যে অতিরিক্ত আলো ঝলমলে একটা হাইপার ইকুইক অংশ দেখতে পাচ্ছি, দিস ইজ আর্টিফ্যাক্ট। দ্যাট মিনস আর্টিফিশিয়াল কোনো ফ্যাক্ট, বাস্তবে বডির মধ্যে এই আলো ঝলমলে অংশ নেই যেটা আমরা আল্ট্রাসাউন্ডে দেখি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাকুয়াস্টিক শ্যাডোইং। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকুয়াস্টিক শ্যাডো। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ অ্যাকোয়া? অ্যাকোয়া মিনস পানি, ফ্লুইড, আর শ্যাডো মিনস শ্যাডো, ছায়া, এটুকু আমরা বুঝি সবাই, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখি, প্রথমেই দেখি, আগেও বলেছি যে এই উপরের অংশটা হচ্ছে আমাদের বডির স্কিন, তারপরে চলে আসতেছে ফ্যাট, কিছু জিনিসপত্র, সবচেয়ে নিচের যে সাদা লাইনটা আসতেছে দিস ইজ, এটা কি? এটা হচ্ছে লিভারের ইনফিরিয়র বর্ডার, সবচেয়ে নিচের যে সাদা লাইনটা। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস, ধরেন এখানে তো আমরা প্রোবটা ধরে রেখেছি হিউম্যান বডির মধ্যে, হ্যাঁ, সাউন্ডটা খুব স্মুথলি ইজিলি এই জায়গা থেকে পাস করে যাচ্ছে বলেই তো আমরা ছবি দেখতে পাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি কাজ কি, আমরা ট্রান্সডিউসারে একটু পরেই পড়বো, ট্রান্সডিউসারে আমাদের শব্দ প্রডিউসার, আল্ট্রাসাউন্ড প্রডিউসার, সেটা আমরা বডিতে পাঠাই এবং সেটা দিয়ে আমরা মনিটরে ছবি দেখি। আচ্ছা, এই যে আমরা শব্দ পাঠিয়ে ছবি দেখি, দেখেন অর্গানের মধ্য দিয়ে খুব একটা বাধা পায় না, ফ্লুইডের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে শব্দ চলে যাচ্ছে, যাচ্ছে বলেই কিন্তু আমরা ছবিটা দেখতে পাচ্ছি। বাট একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের গল ব্লাডার। এই যে আমরা গল ব্লাডারের এই পুরোটা কি হচ্ছে আমাদের গল ব্লাডার, তাই না? এই কালো অংশ জুড়ে মজার বিষয় হচ্ছে, খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে কোনো রকম আমরা আউটলাইন দেখতে পাচ্ছি না। দিস ইজ anterior wall of gallbladder, দিস ইজ posterior wall of gallbladder। এই জায়গাটা পুরোটা ফিল আপ হওয়া উচিত ছিল না? খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে কিন্তু ফিল আপ হয় না, কেন? কারণ এখানে এমন একটা কিছু আছে যে চাঁদের মতন একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। কেন এটাকে সাদা দেখতে পাচ্ছি? গলব্লাডার তো বাইল দ্বারা পূর্ণ, তাই না? সো এটা কি হওয়া উচিত? পুরোটা কালো হওয়া উচিত ছিল না, ফ্লুইড। কিন্তু এখানেও আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি, এটা আমরা গলব্লাডার ক্লাসে পড়ে নিব। বাট এইখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ স্টোন, গল স্টোন। আমরা জানি যে কোনো হার্ট স্ট্রাকচারকে আমরা আল্ট্রাসাউন্ডে সাদা দেখি, দ্যাট ইজ কল্ড হাইপার ইকুইক অর ইকোজেনিক। সো সাউন্ডটা সব জায়গা দিয়ে খুব স্মুথলি পাস করছে বলে শেষ পর্যন্ত আমরা সাউন্ড দেখতে পেলেও, খেয়াল করে দেখেন এই জায়গায় এসে কিন্তু আমরা আর পোস্টেরিয়র ওয়ালটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ চাঁদের মতন অংশটা দেখতে পাচ্ছি এবং তার নিচে ছায়া। একটু আগেই আমি বলছিলাম, এই যে আমি বসে আছি, আলোটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড, কিন্তু আমার ঠিক পিছনে ছায়াটা পড়ে আছে। ব্যাপারটা এরকম, কারণ হার্ট স্ট্রাকচারের মধ্য দিয়ে সব মানে যেতে পারে না আল্ট্রাসাউন্ড, এবং শব্দ বাধা পায়, সেটা আবার ব্যাক করে, আবার ব্যাক করে ট্রান্সডিউসারের গায়ে চলে যায়। আর যেখানে শব্দ পৌঁছাবে না তার ছবি সে দিবে না। আমরা কি করি, ক্যামেরা দিয়ে সেই অংশটাই দেখতে পাই যে অংশটা আপনি ফোকাস করেন, সেই জায়গার ছবিটাই তো আপনি দেখতে পান। আপনি কি অপোজিট সাইডের ছবি দেখতে পাবেন? কারণ আপনি ফোকাস করেন না। আমরাও কিন্তু সেম ভাবে প্রোব দিয়ে সাউন্ড পাঠাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, কিন্তু
জাস্ট স্টোনের কাছে এসে সাউন্ড বাধা পাচ্ছে, শক্ত স্ট্রাকচার যেহেতু শব্দ ব্যাক করে চলে যাচ্ছে, এই জন্য তার পেছনের অংশ আর সে দেখাচ্ছে না, কারণ সে ছবি নিতে পারেনি। তাই না? যেখানে শব্দ পৌঁছাবে না তার ঠিক পেছনে, হার্ট স্ট্রাকচারের ঠিক পেছনে এরকম একটা ছায়া পড়ে থাকবে, সেটাকে আমরা সাউন্ডের ভাষায় বলে থাকি অ্যাকুয়াস্টিক শ্যাডোইং। অ্যাকুয়াস্টিক শ্যাডোইং অর্থাৎ যে কোনো হার্ট স্ট্রাকচারের পিছনে ডেন্সিটি যার যত বেশি, তার পেছনের শ্যাডো পড়ার টেন্ডেন্সিটা বেশি হবে। যেহেতু স্টোনটা অনেক বেশি হার্ড স্ট্রাকচার, তার মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না, সেজন্য পেছনে একটা কালো ছায়া পড়েছে। দিস ইজ কল্ড অ্যাকোস্টিক শ্যাডোইং। ওকে, এবার আমরা একটু মেশিন নিয়ে কথা বলি, খুব বেটার হতো ইনশাল্লাহ যখন আমরা সামনাসামনি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা নিব, প্র্যাকটিক্যাল সেশনটা নিব, তখন আমরা মেশিনের টপ টু বটম আমরা জেনে নিব, দেখে নিব। এখন আপাতত যেটা আমরা ছবিতে একটু দেখি। আচ্ছা, এখানে আমরা একটা ল্যাপটপের মতন দেখতে পাচ্ছি, তাই না? এই মেশিনটা হচ্ছে একটা আহ এগুলোকে বলে পোর্টেবল মেশিন, অর্থাৎ আপনি যখন আল্ট্রাসাউন্ড শিখে যাবেন ভালো করে, আপনি নিজেই একটা মেশিন, এ ধরনের মেশিন কিনে নিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার সাথে করে নিয়ে যেতে পারেন এবং সেটাতে প্র্যাকটিস করতে পারেন। ল্যাপটপের মতো দেখতে, দিস ইজ কল পোর্টেবল মেশিন। আর যেটা ফিক্সড টাইপ, দেখেন চাকা আছে, অর্থাৎ ট্রলি বেসড মেশিন বলে থাকি অথবা ফিক্সড টাইপ মেশিন বলে থাকে। আপনারা বড় বড় যে কোনো সেন্টারে এই ধরনের মেশিন দেখবেন ইনশাল্লাহ। আপনারা যখন প্র্যাকটিক্যাল সেশনে আসবেন আপনারা দেখবেন যে আমাদের প্রচুর মানে ফিক্সড টাইপ মেশিনও আছে, পোর্টেবল মেশিনও আছে, অর্থাৎ দুই ধরনের মেশিনই আপনাদের প্র্যাকটিস করার সুযোগ থাকছে। আমরা একটু পার্টস গুলো দেখে নিই। হ্যাঁ, সবচেয়ে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ মনিটর বা ডিসপ্লে। এটা হচ্ছে কি মনিটর বা ডিসপ্লে। ওকে, তারপরে আসছে হচ্ছে ট্রান্সডিউসার। এই যে আমরা লম্বা নলের মতন সরু একটা কিছু দেখতে পাচ্ছি, এটা একটা টিভিএস প্রোব। আরো অনেক ধরনের প্রোব আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে, ট্রান্সডিউসার বা প্রোব বলে থাকি। অ্যান্ড এই যে বডিটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে পুরো বডিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কন্ট্রোল। ওকে, তার মাঝখানে কি কি আছে দেখেন, এই যে কিবোর্ড আছে, হ্যাঁ, আরো অনেক ছোট 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 কি আছে। সো এই পুরো ব্যাপারটাকে বলে কন্ট্রোল এবং ইটস ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। ওকে, সো এইখানে আমরা কিছু কি, যে জিনিসটা আসলে আমরা যেদিন প্র্যাকটিক্যাল দেখবো আপনাদেরকে তখনই আমি এই জিনিসটা দেখিয়ে দিব। আপাতত শুধু এই একটা কি এর কথাই আপনাদের আমি বলতে চাই। এফ আর জেড নামে এখানে একটা বাটন আছে, দিস ইজ কল্ড ফ্রিজ বাটন। এটা হচ্ছে ফ্রিজ বাটন। ফ্রিজ বাটনে একজন আদর্শ সনোলজিস্টের লেফট হ্যান্ড থাকবে সবসময় কন্ট্রোলের উপর, স্পেশালি ফ্রিজ বাটনের উপর। ওকে, এবং রাইট হ্যান্ড থাকবে পেশেন্টের বডির উপর, যেখানে আমরা ট্রান্সডিউসার দিয়ে পেশেন্টের বডিটা ধরে রাখবো। চোখ থাকবে মনিটরে। কেন? এতে যে অর্গানটা দেখছে সেই অর্গানটা কি কেটে যাচ্ছে নাকি পুরোটা আসছে, চোখ যদি মনিটরে না থাকে সেটা আমি বের করতে পারবো না। নাম্বার টু, যখন হাতটা এক্সাক্ট জায়গায় ঢোকে, কেউ কিছু বলতে যাচ্ছে? জি ভাইয়া, কিছু বলতে যাচ্ছেন? ওকে, আমি তখন তো বিরক্ত করে ফেলতাম। এবারে পরিস্থিতির মধ্যে আমার ক্লাস হচ্ছে না, সেগুলো না আমাদের ক্লাসে ভালো। আচ্ছা, ওকে। সো আমরা এখানে একটা ফ্রিজ বাটনটা দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড থাকবে ফ্রিজ বাটনের উপর, রাইট হ্যান্ড থাকবে পেশেন্টের বডি থাকবে, এই বডির উপরে যেখানে আমরা হাতে ট্রান্সডিউসার ধরে রাখবো, চোখ থাকবে আমাদের মনিটরে। আচ্ছা, আমরা এখন একটু একটা জিনিস পড়বো, সেটা নাম হচ্ছে পিজো ইফেক্ট। এটা একটু ভাস্ট টাইপের একটা জিনিস, তবুও বেসিকটা আমাদের জানতে হবে। আচ্ছা, ব্যাপারটা কি দেখেন, এইখানে খুব সুন্দরভাবে একটা মেশিনের ছবি দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন মনিটরের ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অর্গানকে ফোকাস করা হয়েছে, লিভার, মানে ধরে নেন এটা একটা লিভারের ছবি, সো এটা একটা মনিটর। আচ্ছা, এইখানে একটা তার দিয়ে দেখানো আছে এবং এখানে পেশেন্টের বডিতে দেয়া আছে। হ্যাঁ, আমরা পেশেন্টের বডিতে প্রোব বা ট্রান্সডিউসার ধরেছি। আচ্ছা, এই যে আপনারা প্রত্যেকে ল্যাপটপটা অন করেছেন, দেখেন ল্যাপটপের কিন্তু একটা তার ছিল যেটা আপনি কি করেছেন, একটা প্লাগের মধ্যে দিয়েছেন, অর্থাৎ ইলেকট্রিক এনার্জিটা আপনার ল্যাপটপের মধ্যে এসছে, তাই না? ইলেকট্রিক এনার্জিটা আপনার ল্যাপটপের মধ্যে এসছে, তারপর আপনি দেখতে পাচ্ছেন। আল্ট্রাসাউন্ডটা কিরকম জানেন? এই যে আমি ধরেন মেশিনটাকে, আল্ট্রাসাউন্ড মেশিনটাকে যখন একটা লাইনে দিলাম, হ্যাঁ, অর্থাৎ মাল্টিপ্লাগ দিয়ে একটা লাইনটা অন করলাম, তখন কি হলো, ইলেকট্রিক এনার্জিটা মেশিনের মধ্যে এসছে এবং এখানে দেখেন যে এই যে প্রোব, হ্যাঁ, এই যে প্রোব যেটা আর কি দেখতে পাচ্ছি, এই ট্রান্সডিউসারের তারের মাধ্যমেও হচ্ছে এখানে ইলেকট্রিক এনার্জিটা আসছে। এখন আসার পরে তখন আমরা এখানে একটা জেল লাগাই পেশেন্টের বডিতে, এবং এটা কিন্তু হিউম্যান বডি, হ্যাঁ, এটা কিন্তু হিউম্যান বডি। এই ট্রান্সডিউসার দিয়ে যখন হিউম্যান বডির মধ্যে আমি দিলাম তখন কি হলো দেখেন,
এই ইলেকট্রিক এনার্জিটা ঠিক এই জায়গাটায় আপনারা একটু ফলো করেন, এই জায়গাটায় অর্থাৎ ট্রান্সডিউসারের মাথায় এই যে আমি একটু ওয়েভ এঁকেছি, এই জায়গাটাতে এক ধরনের ক্রিস্টাল ম্যাটেরিয়াল থাকে। এই ক্রিস্টাল ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে পিজো। অর্থাৎ যখন আমি মেশিনের ইলেকট্রিক লাইনটা আমি দিলাম এবং ইলেকট্রিক এনার্জিটা এই ট্রান্সডিউসার, ধরেন এটা একটা ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসারের ঠিক মাথায় এই পিজো জিনিসটা যেখানে আমি ওয়েভ এঁকেছি, এইখানে এক ধরনের একটা পিজো মেটেরিয়াল থাকে। অর্থাৎ ইলেকট্রিক লাইনটা এখানে এসে এখানে ধাক্কা দেয়, ধাক্কা দিলে কি হয়? ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হলে কি হয়? সাউন্ড প্রডিউস হয়। অর্থাৎ এখানে আল্ট্রাসাউন্ড প্রডিউস হলো, সেটাই আমি আমার বডিতে দিচ্ছি। বডিতে দেওয়ার পরে যেটা হয়, ফ্লুইডের মধ্যে দিয়ে খুব স্মুথলি সাউন্ডটা পাস হয়ে যায়, সেটাকে আমরা আল্ট্রাসাউন্ডে দেখি কালো, যেটাকে আমরা আল্ট্রাসাউন্ডের ভাষায় বলছি অ্যানিকুইক অর ইকো ফ্রি। হার্ট স্ট্রাকচারের মধ্য দিয়ে শব্দটা বাধা পাচ্ছে, সেটাকে আমরা আল্ট্রাসাউন্ডের ভাষায় বলছি হাইপার ইকুইক অর ইকোজেনিক, যেমন বোন স্টোন, ক্যালসিফিকেশন, ফাইব্রাস টিস্যু। এবং অর্গানগুলোর মধ্য দিয়ে কিছুটা শব্দ নিজের মধ্যে অ্যাবজর্ব করে, কারণ তারা মাঝামাঝি একটা কনসিস্টেন্সি, কিছুটা শব্দ সে আবার ট্রান্সডিউসারের গায়ে ব্যাক করে দেয়। এই জন্য তাদেরকে আমরা একটু মাঝামাঝি টাইপের কালারই দেখে থাকি, যেটাকে আমরা ইউজুয়ালি আইসোইকুইক বলি, বা আমরা আরো একটা টার্ম পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? হাইপোইকুইক। কোনো কোনো অর্গানকে আমরা লিভারের তুলনায় একটু কালচে দেখি, তখন আমরা কম্পেয়ার করে বলি কি, যেমন কিডনিটা লিভারের তুলনায় একটু কালচে, তখন আমরা বলি কি কিডনি ইজ হাইপোইকুইক দেন লিভার। ওকে, সো পিজো ইফেক্টটা হচ্ছে যখন আপনি মেশিনটা অন করলেন, তখন এই ইলেকট্রিক এনার্জিটা আপনার তারের মাধ্যমে ট্রান্সডিউসারের গায়ে চলে আসে। ট্রান্সডিউসারের ঠিক মাথায়, যেটা আমরা পেশেন্টের বডিতে দিব, সেই জায়গাটা ক্রিস্টাল ম্যাটেরিয়াল থাকে, যেটা আমি একটু আগে ছবিতে এই যে ওয়েভ করে দেখিয়েছি, হ্যাঁ, ওয়েভের মতন করে দেখিয়েছি, এই যে এটা ওয়েভের মতন করে আমি এই যে এখানে দেখিয়েছি। সো এখানে এসে ইলেকট্রিক এনার্জিটা কি করে? ধাক্কা দেয়। ধাক্কা দিলে কি হয়? ধাক্কা মানেই শব্দ, অনুরণন হয়, ওয়েভ তৈরি হয়। এই ওয়েভটাই আমাদের বডিতে যায়, সে হার্ট স্ট্রাকচারকে দেখায় সাদা হাইপার ইকুইক, অ্যানিকুইক দেখায় বা কালচে দেখায় হচ্ছে ফ্লুইডকে, এবং আইসোইকুইক দেখায় লিভারকে বা যে কোনো ধরনের অর্গানকে। ওকে, এই ইফেক্টটাই আবার যখন ট্রান্সডিউসারের মাধ্যমে এটা আবার কি হয়, বডি থেকে আমরা সুন্দরভাবে মনিটরে ছবিটা দেখতে পাই। এই যে টোটাল কনভার্সনটা, অর্থাৎ ইলেকট্রিক এনার্জিটা মেকানিক্যাল এনার্জি শব্দতে কনভার্ট হলে, এই মেকানিক্যাল এনার্জিটা আমাদের বডিতে গেল, আবার মনিটরে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়েছে। এই যে প্রসিডিউরটা, দিস ইজ কল্ড পিজো ইফেক্ট। পিজো নামটা কেন রাখা হয়েছে? কারণ ট্রান্সডিউসারের মাথায় যে ক্রিস্টাল মেটেরিয়ালটা থাকে, যেটার গায়ে ধাক্কা লেগে শব্দটা প্রডিউস হচ্ছে, তার নাম হচ্ছে পিজো। এই জন্য পিজো ইফেক্ট নাম দেওয়া হয়েছে। সো এখানে আমরা একটা ছোট্ট ভিডিও দেখি। ওকে, The heart of most ultrasound systems is a আমি device যে called a কথাগুলো এতক্ষণ transducer, বললাম which uses সেটাই আর light কি সে from দেখাচ্ছে, যে piezoelectric আল্ট্রাসাউন্ডের crystals. মাথায় The জাস্ট ভিডিওটা piezoelectric থাকে, crystal vibrates when an electric আল্ট্রাসাউন্ড signal is ওয়েভটা sent, যাচ্ছে, producing high-frequency sound pressure waves, which we call ultrasound. More importantly, this type of crystal can also work in reverse. It can produce electrical signals when it detects high-frequency sound pressure waves. When a transducer directs ultrasound waves into the body, they pass right through the skin and into the internal anatomy. As the waves encounter tissues সাউন্ড with এখন different পেশেন্টের বডিতে characteristics and যাচ্ছে। densities, ওকে, they produce echoes that reflect back to the piezoelectric crystal. This happens more than 1,000 times a second. Returning echoes are converted to electric signals, which a computer converts into points of brightness on the image, কোনোটাকে আমরা হাইপার corresponding ইকুইক to the দেখছি, anatomic কোনোটাকে আমরা position and অ্যানিকুইক strength দেখছি, of এবং the কোনোটাকে আমরা একটু A অ্যাশ typical টাইপের কালার transducer দেখছি contains a large অর্গান। array of crystals, which allow it to make a series of image lines that, together, form a complete image frame called a sonogram. In addition, all the crystals দেখেন are কালো repeatedly অংশগুলো এখানে activated কিন্তু many ব্লাড, times in হার্টের such a একটা way ছবি that a দেখানো হচ্ছে, complete image ব্লাডকে frame আমরা কেন is কালো formed দেখছি? around বিকজ 20 ফ্লুইড, times per second, একটু so ফাইব্রাস that ব্যান্ড the যেগুলো, image সেগুলোকে is আমরা হাইপার displayed in ইকুইক an দেখতে ultrasound পাচ্ছি, তাই না? image. কারণ এটা একটু হার্ট স্ট্রাকচার। ওকে, ওকে, সো আমরা সবার প্রথমে আপনাদের সাথে একটু বলেছিলাম যে যার ফ্রিকোয়েন্সি যত কম, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যার যত কম, তার পেনিট্রেশন ক্ষমতা তত বেশি। এক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা ট্রান্সডিউসারটা, এখন আমরা ট্রান্সডিউসার বা প্রোবটা পড়বো, সেটা কিরকম? ট্রান্সডিউসার অ্যাকচুয়ালি দুই ধরনের হয়ে থাকে।
মানে দুইভাবেই আমরা এটাকে ডেসক্রাইব করতে পারি, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর উপর ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি অনুযায়ী কিরকম, লাইক লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, খেয়াল করে দেখেন লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, আর একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার আপনারা এটা একটু লিখে নিতে পারেন, 1 থেকে 5 মেগাহার্জ পর্যন্ত, অর্থাৎ 1 to 5 মেগাহার্জকে আমরা বলছি লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। বাট এখানে 2.5 থেকে 3.5 এর কথা তাহলে কেন লেখা আছে? লেখা আছে এই জন্য কারণ এটা সবচেয়ে বহুল প্রচলিত, হ্যাঁ। আর এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। হাই ফ্রিকোয়েন্সিটা আমরা বলছি 5 মেগাহার্জ থেকে 20 মেগাহার্জ পর্যন্ত, অর্থাৎ মোর দেন 5 থেকে 20 মেগাহার্জটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। আচ্ছা, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটা যদি একটা ট্রান্সডিউসার বা প্রোব হয়ে থাকে, তার গায়ে অলওয়েজ ফ্রিকোয়েন্সিটা লেখা থাকবে যে এটাকে 3.5 মেগাহার্জ। যদি 1 থেকে 5 এর মধ্যে লেখা থাকে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। যদি 5 থেকে 20-এর মধ্যে লেখা থাকে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। আচ্ছা, এক্ষেত্রে সূত্রটা মনে আছে আপনাদের? যার ফ্রিকোয়েন্সি যত কম তার পেনিট্রেশন ক্ষমতা বেশি, অর্থাৎ যদি ফ্রিকোয়েন্সি কম হয়ে থাকে সে অনেক ভেতর পর্যন্ত সাউন্ড পাঠাতে পারবে, অনেক ডিপের স্ট্রাকচার দেখাতে পারবে, যেটা আমাদের সবচেয়ে বেশি আসলে বহুল ব্যবহৃত। কারণ আমরা সবসময় কি চাই যে অনেক ডিপ পর্যন্ত স্ট্রাকচার গুলোকে দেখা যায় যাক আর কি, হ্যাঁ। আর হাই ফ্রিকোয়েন্সিটা কি 5-এর উপর থেকে শুরু করে 20 মেগাহার্জ পর্যন্ত। লাইক এটা কিরকম, যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার পেনিট্রেশন ক্ষমতা কম, যেমন ধরেন থাইরয়েড, ব্রেস্ট, টেস্টিস, এনি টাইপ অফ পালপেবল মাস, অর্থাৎ সুপারফিশিয়াল অর্গান দেখার জন্য আমরা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ইউজ করি, কারণ তার ফ্রিকোয়েন্সি বেশি, সে বেশি দূর পর্যন্ত সাউন্ড পাঠাতে পারবে না। আর সে যদি বেশি দূর পর্যন্ত সাউন্ড না পাঠাতে পারে তাহলে আমরা কি অনেক বেশি দেখতে পাবো? পাবো না। সেই জন্য হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার গুলোকে আমরা সুপারফিশিয়াল অর্গান দেখার জন্য ইউজ করে থাকি। আর লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসারের পেনিট্রেশন ক্ষমতা বেশি, তাকে আমরা ডিপ স্ট্রাকচার গুলো দেখার জন্য ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, ধরেন আমাদের এখানে যখন আপনি আসবেন প্র্যাকটিক্যাল করতে, আপনি কিন্তু অনেক ধরনের ট্রান্সডিউসার দেখবেন, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনার এমন একটা জায়গায় হয়তো বা আপনি পোস্টিং হলো কিংবা এমন একটা সেন্টার আপনি কাজ করছেন যেখানে আপনি হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার পাচ্ছেন না, অর্থাৎ একটাই প্রোব আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যে মেশিনের বডি, যেটাকে আমরা কন্ট্রোলস বলছি, ওখানে না ফ্রিকোয়েন্সি নামে একটা বাটন থাকে, চাপ দিলে সেটা 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যায়, আবার 20-র পরে অটোমেটিক সেটা 1-এ আসে। অর্থাৎ আপনি যদি চান হাইকে লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারবেন, লোকে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিতে পারবেন, বাট বেস্ট রেজাল্টটা আসার জন্য আপনাকে ট্রান্সডিউসার ইউজ করতে হবে। তো এটাতে আপনি ওয়ান কাইন্ড অফ ব্যাপারটা এমন যে আপনি মোটামুটি কাজ সেরে ফেলতে পারবেন আর কি। ওকে, আচ্ছা, এই তো গেল আমাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী ট্রান্সডিউসার। আমরা এখন কিছু ছবি দেখি। ছবিতে একটু খেয়াল করে দেখেন যে বিভিন্ন ধরনের আমরা ট্রান্সডিউসার দেখতে পাচ্ছি। আমি একটু এটা একটু ফলো করেন, যে খেয়াল করে দেখেন যে এখানে একটা স্কোয়ার শেপের বক্স আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ লিনিয়ার প্রোব, এটাকে বলে লিনিয়ার প্রোব। অর্থাৎ এইটা যদি একটা মোবাইল হয়, মোবাইলের তলাটা কিরকম, সমান না? সমান না? অর্থাৎ যে তলাটা সমান, এই যে দেখেন একটা সিঙ্গেল লাইন, সেটাকে আমরা নাম দিয়েছি কি লিনিয়ার প্রোব। এখান থেকে জাস্ট এরকম বক্স শেপেই সাউন্ডটা যাবে, তাহলে আপনি কি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন? ওই বক্স শেপেই কিন্তু দেখতে পাবেন। অথচ এই ট্রান্সডিউসারটা আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু কার্ভ টাইপের, হ্যাঁ। অর্থাৎ এখানে কিন্তু সাউন্ড অনেক দূর পর্যন্ত যাবে, সাউন্ড কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে এবং একটু এইরকম শেপ করে যাচ্ছে। এখন আপনি যখন টাকা দিয়ে একটা ট্রান্সডিউসার কিনবেন ভাইয়া, তখন আপনি কি এটা কিনবেন নাকি এটা কিনবেন? একটা যদি কিনতে হয় ডেফিনেটলি কার্ভিলিনিয়ার, এটাকে বলে কার্ভিলিনিয়ার, অর্থাৎ একটু কার্ভ শেপ থাকে। এটাকে আমরা কেন চুজ করি? বিকজ ওয়াইড রেঞ্জ অফ ভিশন। এখানে দেখেন যখন সাউন্ডটা পাস হবে, এই যে আমরা প্যাস্টেল কালারটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ সে এইভাবেই সাউন্ডটা পাস করে। আর কার্ভিলিনিয়ারটা একদম টর্চের আলোর মতন করে সাউন্ডটা পাস করে, অর্থাৎ কি হবে, অনেক দূর পর্যন্ত যাবে। যত দূর পর্যন্ত সাউন্ড যাবে আমরা তো তত সুন্দর ছবি দেখতে পাবো। সো আমরা সবসময় চাবো এমন একটা ট্রান্সডিউসার কিনতে বা কাজ করতে যেটাতে ওয়াইড রেঞ্জ অফ ভিশন থাকে, হ্যাঁ। এবং কার্ভিলিনিয়ারটা হচ্ছে সেই ধরনের একটা ট্রান্সডিউসার। ফেসড অ্যারে বা সেক্টর প্রোব বলে এটা ইউজুয়ালি কার্ডিওলজিস্টরা
ইউজ করে থাকে। সো আমাদের সবচেয়ে বহুল প্রচলিত যেটা সেটা হচ্ছে কার্ভিলিনার, বিকজ ওয়াইড রেঞ্জ অফ ভিশন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত দূর পর্যন্ত সাউন্ড যাচ্ছে আর এখানে কতটুকু যাচ্ছে, তাই না? ওকে, সো আমরা এখন কিছু ছবি দেখে লিনিয়ার প্রোব দেখেন, প্রত্যেকটা লিনিয়ার মানে লাইনের মতন, এটা প্রত্যেকটা তল কিন্তু দেখেন এই যে এরকম সমান। ওকে, সেটা দেখে বোঝা যায় লিনিয়ার প্রোব গুলো ইউজুয়ালি হাই ফ্রিকোয়েন্সি প্রোব। একটু আগেই পড়েছি না যে যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার পেনিট্রেশন ক্ষমতা কম। সুপারফিশিয়াল অর্গান গুলো দেখি যেমন থাইরয়েড, ব্রেস্ট, টেস্টিস বা পালপেবল মাস, হ্যাঁ, ডপলার আল্ট্রাসাউন্ড গুলো আমরা ভাস্কুলার আল্ট্রাসাউন্ড গুলো আমরা সাধারণত লিনিয়ার প্রোব দিয়ে করে থাকি। ওকে, এটা একটা সেক্টর প্রোবের ছবি। আচ্ছা, কার্ভিলিনিয়ার যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, দেখেন এর তলাটা কিন্তু কার্ভ, এর তলাটা কিরকম, এরকম কার্ভ, অর্থাৎ ওয়াইড রেঞ্জ, বেশি দূর পর্যন্ত সাউন্ড যেতে পারবে, আমরা বেশি ভালো ছবি দেখতে পাবো, অনেক দূর পর্যন্ত ছবি দেখতে পাবো। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এরকম লম্বা যে প্রোবটা দেখতে পাচ্ছি, দিস ইজ টিভিএস অর ট্রান্সভ্যাজাইনাল প্রোব। আরো কিছু প্রোবের ছবি আমরা দেখে নিব। দিস ইজ ট্রান্সরেক্টাল প্রোব, দিস ইজ 3D প্রোব, দিস ইজ ইসোফেজিয়াল প্রোব, ইন্ট্রাভাস্কুলার প্রোব দেখতে পাচ্ছি, ইন্ট্রাঅপারেটিভ প্রোব। আজকাল আপনারা দেখতে পাবেন যে আমাদের অনেক স্যাররা, তাই না, আমার নিজে মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন উনিও কিন্তু আমাদের এখান থেকে আল্ট্রাসাউন্ড শিখেছেন। স্যার তো আসলে ব্যক্তিগতভাবে তাকে আল্ট্রাসাউন্ড প্র্যাকটিসই করতে হবে বিষয়টা আসলে তা না, উনি একটা বেড সাইড টুলস হিসেবে যেটা করেছেন আল্ট্রাসাউন্ডটা শিখে নিয়েছেন এবং ওনার নিজের মানে পেশেন্টের ডিজিজ ডায়াগনোসিসের স্বার্থেই কিন্তু উনি শিখে নিয়েছেন। সো ইন্ট্রাঅপারেটিভ ট্রান্সডিউসার গুলো আজকাল অনেক দেখবেন যে অপারেশন থিয়েটারে অনেক সময় রাখা হয় এবং ব্যবহার করে ফেলেন। ওকে, সো আমরা এইবার পড়বো মোড। আমরা মোবাইলে কিছু মোডস পাই না, ঠিক একই রকম ভাবে আল্ট্রাসাউন্ডেও কিন্তু কিছু মোড আছে, এ মোড, বি মোড, রিয়েল টাইম, এম মোড এবং কালার ডপলার মোড। আচ্ছা, এ মিনস আপনারা যখন প্রথম দিনে আমি পরীক্ষার বিষয়টা আসলে বলতে চাই না, বাট এটা একটু ইম্পর্টেন্ট। সেটা কি? এ ফর অ্যাম্প্লিটিউড, এ ফর অ্যাম্প্লিটিউড, এটা মনে রাখবেন। আপনারা না অনেক সময় রিটেন কোয়েশ্চেনে লেখার সময় কি লিখে ফেলেন, এ মোড, বি মোড। এ ফর কি ভাই অ্যাপেল নাকি অ্যাম্প্লিটিউড, কি করে বুঝবো? বলতে হবে এ ফর অ্যাম্প্লিটিউড, বি ফর ব্রাইটনেস, বি ফর ব্রাইটনেস মোড। হ্যাঁ, রিয়েল টাইম ইমেজিং জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমি এ মোডের একটা ছবি আপনাদের দেখাই। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন যে একটু ওয়েভ প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি না, আমরা এই যে ইসিজি গুলোতে যেরকম দেখে থাকি। আগেকার দিনে সনোলজিস্টরা যেই মুডে কাজ করতেন, দিস ইজ এ মুড, এই ধরনের। এটা আমাদের না জানলেও চলবে, কারণ আমরা এই মুডে এখন আর কাজ করি না। আমরা যেইভাবে আল্ট্রাসাউন্ড করি সেটা হচ্ছে বি মোড। বি মিনস, প্রথম কথা আমরা মনে রাখবো, ব্রাইটনেস মোড এবং 2D আল্ট্রাসাউন্ড। সো হোয়াট ইজ 2D? 2D কথাটার অর্থ হচ্ছে টু ডাইমেনশন। যেখানে টু ডাইমেনশন, দ্যাট মিনস যেখানে লেন্থ মেজার করা যায়, ব্রেথ মেজার করা যায়, যেখানে লেন্থ মেজার করা যায়, ব্রেথ মেজার করা যায়। 2D মিনস টু ডাইমেনশন। তাহলে হোয়াট ইজ 3D? 3D হচ্ছে যেখানে লেন্থ মেজার করা যায়, ব্রেথ মেজার করা যায় এবং উচ্চতা মাপা যায়। আমরা 3D আল্ট্রাসাউন্ড দেখি না, বাচ্চার নাক, মুখ, চোখ, অবয়বগুলো দেখা যাচ্ছে কেন? তার কারণ উচ্চতাটা মেজার করা যায়। ওকে, সো বি মোড মিনস 2D মোড, দ্যাট ইজ টু ডাইমেনশন, লেন্থ এবং ব্রেথ মেজার করা যায়। রিয়েল টাইম ইমেজিং ব্যাপারটা কি? রিয়েল টাইম ইমেজিং ব্যাপারটা হচ্ছে আমরা যখন আল্ট্রাসাউন্ড করি তখন আমরা লাইভ ছবিগুলো দেখতে পাই না, এই যে লিভার দেখতে পাচ্ছি, এই যে গল ব্লাডার দেখতে পাচ্ছি, প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন অর্গানগুলোর আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি, মুভমেন্ট দেখতে পাচ্ছি। দিস ইজ রিয়েল টাইম ইমেজিং। সো এম মোড নাম্বার 4 আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম মোড, এম কথাটার অর্থ হচ্ছে মোশন মোড। মোশন দেখতে পাই, সেটা কোথায়? যেমন একটু পরেই আমি একটা ছবি দেখাচ্ছি, যেমন হার্ট রেট যখন আমরা দেখতে পাই, অর্থাৎ হার্টের মুভমেন্টই হচ্ছে একটা মোশন, যেখানে আমরা মোশন দেখতে পাই। আর কালার ডপলার মোড যেটা, সেটা আমরা কালার ডপলার যখন আমরা ক্লাস করব তখন আমরা অনেক ভালো করেই শিখবো ইনশাল্লাহ। সো 5টা মোড আমরা একদম ঝাঁঝরা মনে রাখবো, এ মোড, বি মোড, রিয়েল টাইম মোড, এম মোড এবং কালার ডপলার মোড। আবারও বলছি, রিয়েল টাইম কিন্তু আমরা যে লাইভ পিকচার গুলো দেখতে পাই সেগুলোই, হ্যাঁ, রিয়েল টাইম। ওকে, সো এই মোড আমাদের লাগবে না মোটামুটি। বি মোড অলরেডি বলেছি, 2D অর্থাৎ টু ডাইমেনশন, যেখানে লেন্থ এবং ব্রেথ মাপা যায়। অর্থাৎ আমি যদি একটা লিভারের ছবি নিয়ে আসি, বা একটু আগেই দেখালাম যে এটা যদি একটা ধরেন একটা অর্গান হয়ে থাকে, এখানে লেন্থটা মাপবো, ব্রেথটা মাপবো, দিস ইজ 2D। বি মিনস ব্রাইটনেস। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা ইউট্রাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ লেন্থ এবং এটাকে কি বলছি আমরা? ব্রেথ। অর্থাৎ এটা একটা 2D মোড।
রিয়েল টাইম। আচ্ছা, আমরা এম মোডের একটা ছবি দেখে নেই। এম মোডের একটা ছবি দেখে নিই। এখানে দেখেন হার্ট বিট করছে এবং হার্টের উপর আমরা এম নামে একটা বাটন থাকে, সেই বাটনে আমরা চাপ দিয়েছি এবং চাপ দেওয়ার পরে ইসিজি পেপারে আমরা যেসব দেখতে পাই না, পি ওয়েভ, কিউ ওয়েভ, এই ওয়েভ গুলো এসছে। অর্থাৎ যে কোনো একটা ওয়েভের চূড়া থেকে যদি আমরা 3 নাম্বার চূড়া অথবা একটা ওয়েভের চূড়া থেকে আমরা যদি সেকেন্ড ওয়েভের মাথা পর্যন্ত নেই, এটা মেশিন টু মেশিন ভ্যারি করে, সেখানে আমরা হার্ট রেটটা দেখতে পাই। ওকে, আবারও বলছি, একটা ওয়েভের মাথা থেকে আর একটা ওয়েভের মাথায় আমরা যদি দেখতে পাই, সেক্ষেত্রে ওকে, আমরা একটা ওয়েভের মাথা থেকে 3 নাম্বার ওয়েভের মাথার যদি মেজারমেন্টটা নেই, কিংবা 2 নাম্বার ওয়েভের চূড়া পর্যন্ত মেজারমেন্টটা নেই, যেটা মেশিনে ডিরেকশন দেয়া থাকবে, সেক্ষেত্রে আমরা একটা হার্ট রেট বের করতে পারি। ওকে, আচ্ছা, লাস্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কালার ডপলার মোড। অর্থাৎ কালার ডপলার যখন ইউজ করা হয় তখন এরকম আমরা একটা বক্স দেখতে পাই। ওকে, আমরা মোটামুটি শেষের দিকে। আল্ট্রাসাউন্ড জেল, আমরা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত না, জেল। দেখেন, আল্ট্রাসাউন্ডে আমরা এই লিকুইড ফর্মটাকে কেন ইউজ করি জানেন? কারণ সাউন্ড সবচেয়ে বেশি ভালো পাস হয় হচ্ছে ফ্লুইডের মধ্য দিয়ে। শব্দ সবচেয়ে বেশি ভালো পাস হয় হচ্ছে ফ্লুইডের মধ্য দিয়ে। অর্থাৎ এটাকে আমরা সাধারণত যেটা করি, জেল ফর্মে নেই। আমরা কিন্তু চাইলে এখানে ওয়াটার নিতে পারি, কিংবা পেট্রোলিয়াম নিতে পারি, অয়েল নিতে পারি, কিন্তু পানিটা আমরা কেন নিই না বলেন তো? পানি দিলে পেশেন্টের ডিসকমফোর্ট হবে, এবং আপনি যেই রুমে কাজ করছেন, ধরেন এসি একটা রুমে কাজ করছেন, সেখানে খুব দ্রুত ওয়াটারটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে কি হলো, আমি যে সাউন্ড পাঠাবো ট্রান্সডিউসার দিয়ে পেশেন্টের বডিতে, আমার তো মিডিয়া কি, মিডিয়া হচ্ছে জেলটা মিডিয়া হিসেবে কাজ করে। এখন জেলটা যদি ড্রাই হয়ে যায়, যদি পানি দেয়, পানিটা যদি ড্রাই হয়ে যায়, তাহলে কি সাউন্ড যাবে? আর সাউন্ড যদি না যায়, আমি কি ছবি দেখতে পাবো? পাবো না। ওকে, সো সেক্ষেত্রে দেখা গেছে যে তেলও যদি আমরা ইউজ করে থাকি, কি হয় জানেন? এটাও তো একটা লিকুইড ফর্ম। বাট তেল ইউজ করলে যেটা হয়, আমাদের ট্রান্সডিউসার নষ্ট হয়ে যায়। ওকে, পেশেন্টের জামা কাপড় অনেক কিছু নষ্ট হয়ে যায়, ব্যাপারটা আসলে খুব কমফোর্টেবল হয় না, তাই না? জেল ইউজ করলে যেটা হয়, জেলটা একটু লিকুইড ফর্ম এবং আমরা খুব স্মুথলি দিতে পারি, এবং এটা মোটামুটি নন ইরিটেটিভ। ওকে, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখেন, বাচ্চাটা হওয়ার আগে এবং বাচ্চাটা হওয়ার পরে 3D স্ক্যান। মনে আছে 3D বলতে কি বলে বুঝিয়েছি? যেখানে লেন্থ মেজার করা যায়, ব্রেথ মেজার করা যায়, এবং উচ্চতা মাপা যায় বলেই হচ্ছে আমরা অবয়বটা সুন্দরভাবে দেখতে পাই। আমরা আরো একটা 3D ছবি দেখে নিচ্ছি, বাচ্চাটা হওয়ার আগে এবং হওয়ার পরে। ওকে, লাস্ট অফ অল যে কথাটা আমি শুরুতেও এর আগেও বলেছি, আবার একটু বলছি, সেটা হচ্ছে একজন আইডল সনোলজিস্টের অলওয়েজ পজিশনটা হবে লেফট হ্যান্ড থাকবে পালস কন্ট্রোলের উপর এবং স্পেশালি ফ্রিজ বাটনের উপর, রাইট হ্যান্ড থাকবে ট্রান্সডিউসারের উপর। খেয়াল করে দেখেন, রাইট হ্যান্ড থাকবে হচ্ছে পেশেন্টের বডির মধ্যে, হ্যাঁ, ট্রান্সডিউসারের মধ্যে রাইট হ্যান্ড, এবং তার লেফট হ্যান্ডটা কিন্তু আছে কোথায়? লেফট হ্যান্ডটা আছে হচ্ছে, দেখেন, এই যে পালস কন্ট্রোলের উপর, রাইট। এবং তার চোখটা কোথায় আছে? চোখটা আছে মনিটরে, হ্যাঁ। এই পজিশনটা হলে যেটা হবে, আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার টার্গেট অর্গানটাকে নিয়ে আসতে পারবেন। এটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে এত সুন্দরভাবে হাতে কলমে করাবো, যেটা আসলে আসলে অ্যাকচুয়ালি থিওরি ক্লাসের জন্য না, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে খুব সুন্দরভাবে দেখাই দিব। এবং এই প্র্যাকটিসটা আপনারা প্রথম থেকে করবেন। লেফট হ্যান্ড পালস কন্ট্রোল বা ফ্রিজ বাটনের উপর, রাইট হ্যান্ড থাকবে পেশেন্টের বডির উপর, ট্রান্সডিউসার ধরে চোখ থাকবে মনিটরে। আপনি এটা অন্তত 3-4টা ক্লাস পর্যন্ত যখন কন্টিনিউ করবেন, আপনি নিজেই এটার বেনিফিটটা অ্যাকচুয়ালি বুঝে যাবেন। অর্গানটা কখনো কেটে যাবে না, খুব সুন্দরভাবে অর্গানটা নিয়ে আসতে পারবেন আপনারা। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এটা আমার একটা ছোট্ট কথা বা টিপস, যেটাই বলেন না কেন, আমাদের অলওয়েজ না অ্যানাটমিক্যাল লোকেশনটা খুব সুন্দরভাবে জানতে হবে। সেটা ব্যাপারটা এমন না যে আমি আপনাদেরকে অনেক পড়াশোনা করতে বলতেছি, ব্যাপারটা তা না। প্রত্যেকটা লেকচারে দেখবেন যে, ধরেন সামনের উইকে যখন আপনাদের লিভার ক্লাসটা পড়ানো হবে, দেখবেন যে একটা হিউম্যান বডির মধ্যে লিভারের ছবিটা দেয়া আছে। এই ভিজুয়ালাইজেশনটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ যেখানে আপনার অর্গানটা আছে, ঠিক সেই জায়গাতেই আপনাকে সাউন্ডটা ফেলতে হবে। এতে কি হবে, যেখানে আপনি সাউন্ডটা পাঠাবেন,
ঠিক সেই জিনিসটাই দেখতে পাবেন। আমরা অনেক সময় প্রায়ই বলে থাকি, দেখবেন যে অমুক আপার হাতে কিন্তু আল্ট্রাসাউন্ড খুব ভালো হয়, আমার হাতে হয় না। বিষয়টা আসলে এরকম না, এটা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। বিষয়টা হচ্ছে আপনি যেখানে শব্দ পাঠাবেন আপনি সেই জায়গারই ছবি দেখতে পাবেন। আপনি যদি লিভারের ছবি পাঠান আপনি লিভারের ছবিই দেখবেন, আপনি যদি বাওয়েলে পাঠান তো আপনি তো বাওয়েল গ্যাসই দেখবেন। অর্থাৎ আপনাকে অ্যানাটমিক্যাল লোকেশনটা খুব ভালোভাবে জানতে হবে, আপনি ঠিক ওই জায়গা বরাবর সাউন্ড পাঠাবেন, সুন্দরভাবে আপনি ছবি দেখে ফেলবেন। এটা আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে খুবই সুন্দরভাবে শিখবো ইনশাল্লাহ একসাথে। লাস্ট অফ অল আপনাদের জিজ্ঞেস করতে পারছি না, আমি তাও বলে যাচ্ছি, এই যে কালো অংশটা এটা আপনারা দেখছেন, এটা জরায়ু, হ্যাঁ, এটা একটা ইউট্রাসের ছবি। তার মধ্যে দেখেন ভিতরে কালো কালো অংশগুলো কি, কালো কালো অংশগুলো হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। যেহেতু এটা ফ্লুইড সেই জন্য আমরা আল্ট্রাসাউন্ডে এটাকে কালো দেখতে পাচ্ছি। আল্ট্রাসাউন্ডে ফ্লুইডকে কি বলা হয়? অ্যানিকুইক অর ইকো ফ্রি, ঠিক আছে। এই যে বডিটা, অর্থাৎ সে টিস্যু টাইপের, তাই না? অর্থাৎ সে বোনসের মতো শক্ত না কিংবা ফ্লুইডের মতো লিকুইড মানে নরমও না। সো মাঝামাঝি একটা কনসিস্টেন্সি দেখে মাঝামাঝি একটা কালার দিয়েছে, আইসোইকুইক বা হাইপোইকুইক টাইপ। এবং এই জিনিসটা কি আপনারা নিজেরা নিজেদেরকে কোয়েশ্চেন করেন এবং বলেন। আমার আমার ধারণা আপনারা হয়তো এতক্ষণে এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি আমি বলি যে এটার ইকোজেনিসিটি কি, অর্থাৎ কালারকে আল্ট্রাসাউন্ডে আমরা ইকোজেনিসিটি বলি, তাই না? সো এইটাকে ইকোজেনিসিটির ভাষায় আমরা এটাকে বলবো হাইপার ইকুইক অর ইকোজেনিক। বাট প্রত্যেকটা আমরা আর্টিফ্যাক্ট করেছিলাম না, প্রত্যেকটা ফ্লুইডের নিচে যে আমরা এরকম হাইপার ইকুইক অংশ দেখতে পাই সেটাকে কি বলে? অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। দেখেন যেহেতু এখানে অ্যামনিওটিক ফ্লুইড আছে, ফ্লুইডের নিচে অনেক আলো ঝলমলে অংশ দেখতে পাচ্ছি, হাইপার ইকুইক অংশ দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। এই পুরো সাদা অংশটা হচ্ছে অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট, অর্থাৎ ফ্লুইডের নিচে যে অংশটা দেখতে পাচ্ছি সাদা সেটা হচ্ছে অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। ওকে, এখানেও আমরা ফ্লুইডকে কি দেখতে পাচ্ছি? অ্যানিকুইক। বডিকে দেখতে পাচ্ছি বা অর্গানকে দেখতে পাচ্ছি আইসোইকুইক, কোনো কোনো জায়গা হাইপোইকুইক। এবং চকচকে সাদা যে অংশ দেখতে পাচ্ছি ফ্লুইডের জাস্ট নিচে, দিস ইজ অ্যাকোয়াস্টিক এনহেন্সমেন্ট। যদি এখানে কোনো হার্ড স্ট্রাকচার থাকতো এবং কালো ছায়া দেখতে পেতাম সেটাকে আমরা কি বলতাম? অ্যাকোয়াস্টিক শ্যাডোয়িং। ওকে, এখানে একটা বাচ্চার মাথা দেখতে পাচ্ছি, সে দেখেন এইভাবে জাস্ট এই পজিশনে আছে। সো এইখানে একটা অর্গান দেখানো আছে, এটা একটা মেইন সেক্স অর্গান, সেটা আমরা এখন বোঝার দরকার নাই। আমরা আজকে যেটা সাদা কালো বুঝতে চাই সেটা হচ্ছে কালো ফ্লুইড, পুরো অ্যামনিওটিক ফ্লুইড, দিস ইজ কল্ড অ্যানিকুইক অর ইকো ফ্রি। অ্যানিকুইক অর ইকো ফ্রি ফ্লুইডের নিচে যে সাদা আলো ঝলমলে অংশ দেখতে পাচ্ছি, দিস ইজ ইকোজেনিসিটির যদি আমরা ব্যাখ্যা করি সেটাকে আমরা বলছি হাইপার ইকুইক অর ইকোজেনিক, এবং আর্টিফ্যাক্ট হিসেবে বলতে গেলে সেটাকে আমরা বলছি অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট। ওকে, সো এখানেও স্লিপ ফ্লুইডকে আমরা দেখতে পাচ্ছি অ্যানিকুইক, অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট আছে। সাদা সাদা অংশগুলো মোটামুটি মনে রাখবেন, যেগুলো তুলনামূলক হার্ড স্ট্রাকচার সেগুলোকেই আমরা হাইপার ইকুইক বা ইকোজেনিক বা একটু সাদা দেখতে পাই। ওকে, সো আলহামদুলিল্লাহ, দ্যাটস অল ফর টুডে। আর আমরা যদি লাস্ট একবার রিভিউ করি সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে সাউন্ড আমরা বলেছি যে আমি এই যে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে এখানে একটা মিডিয়া আছে, অর্থাৎ এয়ার। সো আল্ট্রাসাউন্ড সবচেয়ে বেশি ভালো আমরা শুনতে পাই ফ্লুইডের মধ্য থেকে, দ্যাটস ওয়াই পেশেন্টের বডিতে আমরা জেলটা দেই। ওকে, হিউম্যান বিং এর সাউন্ড রেঞ্জটা হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ বা 20,000 হার্জ বলতে পারি আমরা। আর আল্ট্রাসাউন্ড হচ্ছে মোর দেন 20,000 হার্জ, যেটা আমরা শুনতে পাই না। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে ট্রান্সডিউসার আমরা দুই রকম দেখতে পেয়েছি, তাই না? ফ্রিকোয়েন্সির উপর বেস করে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, দ্যাট মিনস 1 থেকে 5 মেগাহার্জ, মোর দেন 5 থেকে 20 মেগাহার্জ কে আমরা বলছি হাই ফ্রিকোয়েন্সি। যার ফ্রিকোয়েন্সি যত কম তার পেনিট্রেশন, বডিতে পেনিট্রেশন ক্ষমতা বেশি, তাকে আমরা তত বেশি ভালো দেখতে পাবো। যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার পেনিট্রেশন ক্ষমতা কম, তাকে আমরা তত কম দেখতে পাবো, মানে ডিপের স্ট্রাকচার দেখতে পাবো না। দ্যাটস ওয়াই হাই ফ্রিকোয়েন্সি প্রোব দিয়ে আমরা সুপারফিশিয়াল অর্গান দেখি, লো ফ্রিকোয়েন্সি প্রোব দিয়ে আমরা ডিপ স্ট্রাকচার দেখে থাকি। ওকে, আর সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে কার্ভিলিনিয়ার, বিকজ ওয়াইড রেঞ্জ অফ ভিশন। অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট, শ্যাডোয়িং অলরেডি আমরা জানি। 3টা আর্টিফ্যাক্ট আমরা পড়েছি, মিরর ইমেজ ইফেক্ট।
আমরা লিভার রিলেশন দেখেছিলাম মনে আছে? অর্থাৎ ডায়াফ্রাম অ্যাক্টস লাইক এ মিরর, উপরেও যে লেশনটা দেখেছিলাম নিচেও সেম লেশনটা দেখেছিলাম, লেশন কিন্তু একটাই। দিস ইজ কল্ড মিরর ইমেজ ইফেক্ট। অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট হচ্ছে যে কোনো ফ্লুইডের নিচে আমরা যে আলো ঝলমলে অংশটা দেখতে পাই, যেটা একটা নর্মাল ব্যাপার, দিস নট প্যাথোলজি, সেটাকে আমরা বলছি অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট। আর শ্যাডো হচ্ছে অনেক ডেন্স যে স্ট্রাকচার লাইক বোন, স্টোন, ক্যালসিফিকেশন, তার মধ্য দিয়ে শব্দ পাস হতে পারে না, হার্ড স্ট্রাকচারের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না বলেই তার পেছনে একটা ছায়া পড়ে, অর্থাৎ যেখানে শব্দ যাবে না সেই জায়গাটা এরকম অন্ধকার একটা শ্যাডোর মতোই আমরা দেখতে পাবো। সো দিস ইজ অ্যাকোয়াস্টিক শ্যাডোইং। আর লাস্ট অফ অল আমরা মেশিনের যে পার্টস গুলো, সেগুলো তো আমরা আসলে যখন আমাদের প্র্যাকটিক্যাল করানো হবে, আমরা করবো ইনশাল্লাহ একসাথে, তখন তো আমরা মোটামুটি দেখতে পাবো। সো আমি জানি না আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে আপনারা বলতে পারেন আমাকে। না, কোনো টেক্সটও তো দেখতে পাচ্ছি না। কেউ যদি কিছু না বুঝে থাকেন, হ্যাঁ, কেউ যদি কিছু না বুঝে থাকেন, আপনারা আমাদের এখানে টেক্সটও দিতে পারেন, বা হচ্ছে যে চ্যাট অপশনেও আপনারা কিছু না কিছু টেক্সট করতে পারেন, আমি আপু, বলবো প্লিজ। রিভারবেরেশন এফেক্টটা একটু জানতে চাচ্ছিলাম, রিভারবেরেশন এফেক্ট। আচ্ছা আচ্ছা আপা, আমি একটু রিভারবেরেশন ইফেক্টটা হচ্ছে কি, আমরা যখন ইউরিনারি ব্লাডার, আচ্ছা আমরা যখন লোয়ার অ্যাবডোমেন দেখি, যদিও এটা আমরা আরো ভালোভাবে পড়াবো হচ্ছে অ্যাডভান্স ফিজিক্স, যেটা আপনাদের সেকেন্ড সেমিস্টারে আসবে। আপনাদের এই সেমিস্টারে শুধুমাত্র 3টা আর্টিফ্যাক্ট, একটা হচ্ছে মিরর ইমেজ আর্টিফ্যাক্ট আমরা পড়াচ্ছি, আর একটা হচ্ছে অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট এবং শ্যাডোইং। তবুও যেহেতু আপনি এটা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আমরা ইউরিনারি ব্লাডার যখন পুরো ফ্লুইড ফিল করব, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন, ইউট্রাস, ওভারি দেখার সময় আমরা পেশেন্টকে কি প্রিপারেশন দিই, বলি যে আপনার যতক্ষণ পর্যন্ত না ইউরিনের চাপ হচ্ছে কমপ্লিটলি, আপনি ওয়েট করবেন। সো তাকে যখন আমরা ইউরিনের চাপ হয় শোয়াই, তখন আমরা কি দেখতে পারি, একদম জাস্ট, ওকে আমি একটু দেখাই, একদম জাস্ট এইরকম এরকম একটা বক্স শেপ ইউরিনারি ব্লাডার দেখতে পাই, যেটা পুরোটা ওয়াটার ফিল, মানে পুরোটা কালো থাকে, হ্যাঁ। তার নিচে এই সেম আলো ঝলমলে যে অংশটা আমরা দেখতে পাবো, সেটা কিন্তু অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট, যেটা একটা কথা বলেছে। আর রিভারবেরেশন আর্টিফ্যাক্ট যেটা ইউরিনারি ব্লাডারে দেখবেন কি অনেক সময় এই জায়গা দিয়ে এরকম বৃষ্টির ফোঁটার মতো বা কুয়াশার মতন এরকম লম্বা লম্বা দাগ দেখা যাচ্ছে, সাদা সাদা, হাইপার ইকুইক, হ্যাঁ, দিস ইজ রিভারবেরেশন আর্টিফ্যাক্ট, হ্যাঁ। সো আমরা এটাকেই বলা হয় রিভারবেরেশন আর্টিফ্যাক্ট। আচ্ছা আপা বললো দেখে আমার মনে পড়লো, আপনাদেরকে একটা জিনিস একটু শেয়ার করি। গেইন নামে একটা ব্যাপার আছে, গেইন অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটাকে আমি একটু দেখাই। এই যে মোবাইলে আমরা কি করি দেখেন, মানে যে কোনো জিনিস, ইনফ্যাক্ট আপনি একটা টিভি যখন অন করেন, আপনার ডিসপ্লেটাতে কি দেখেন, আপনার চোখের একটা সহনশীলতা আছে না, যে আপনি বুঝবেন না যেখানে কি ব্রাইটনেস বেশি নাকি কম। অর্থাৎ ব্রাইটনেস যদি বেশি থাকে আপনি সেটাকে কমিয়ে নেন, কিংবা কম থাকলে বাড়িয়ে নেন, তাই না? এই অ্যাডজাস্টমেন্টই হচ্ছে গেইন অ্যাডজাস্টমেন্ট। সেটাকে আমরা আল্ট্রাসাউন্ডে কিভাবে করি? সবচেয়ে রিলায়েবল দুইটা সোর্স হচ্ছে ফ্লুইড, এবং আরেকটা হচ্ছে ডায়াফ্রাম। সো আমরা যখন একটা মনিটর খুলি, ধরেন লিভারটাকে নিয়ে আসলাম, লিভারে গল ব্লাডার দেখছি, গল ব্লাডারের মধ্যে পুরোটা যখন দেখবো বাইলটা রং একেবারে মিশমিশে কালো দেখতে পাচ্ছি, দ্যাট মিনস অ্যানিকোইক দেখতে পাচ্ছি, তার মানে গেইন অ্যাডজাস্টমেন্ট পারফেক্ট। আবার ডায়াফ্রামটাকে যদি আপনি চকচকে সাদা দেখতে পান, গেইন অ্যাডজাস্টমেন্ট পারফেক্ট। অর্থাৎ অর্গানটাকে আলাদাভাবে অ্যাডজাস্ট করা লাগে না, আমরা শুধুমাত্র দেখব যে ফ্লুইডের রংটা মিশমিশে কালো আছে কিনা, কিংবা ডায়াফ্রামের রংটা, দ্যাট মিনস ইকোজেনেসিটিটা চকচকে সাদা আছে কিনা বা হাইপার ইকোইক আছে কিনা, তাহলে গেইনটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। সেটা কিভাবে হয়? সেটা হয় একটা গেইন নামে একটা বাটন আছে, যেটাকে বাম দিকে ঘোরালে কালো হতে থাকে, ডান দিকে ঘোরালে সাদা হতে থাকে। দ্যাট মিনস বাম দিকে ঘোরালে অ্যানিকোইক হতে থাকে, ডান দিকে ঘোরালে হাইপার ইকোইক থাকে। আমি যখন মনিটরে দেখবো ইউরিনারি ব্লাডারের ইউরিনের কালারটা ভাই সাদা 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 সাদা, এই ধরনের আর্টিফ্যাক্ট গুলো আসতেছে, তখন আমি কি করব, ওই গেইন বাটনটাকে বাম পাশে ঘোরাতে থাকবো, ঘোরাতে ঘোরাতে ততক্ষণ পর্যন্ত ঘোরাবো যতক্ষণ পর্যন্ত না ফ্লুইডের রংটা পুরো মিশমিশে কালো আসছে। ঠিক আছে, দিস ইজ গেইন অ্যাডজাস্টমেন্ট। এবং ওটাই আবার রিভারবেরেশন আর্টিফ্যাক্ট, যে যদি গেইন অ্যাডজাস্টমেন্ট ভালো না হয়, এরকম সাদা সাদা বৃষ্টির ফোঁটার মতন কিছু বা কুয়াশার মতন দেখা যায়। ওকে, আর কিছু, আর কোনো কোয়েশ্চেন? সবাই সব বুঝেছি আমরা, আলহামদুলিল্লাহ। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, না হলে রেকর্ডেড ক্লাসটা আপনাদের কাছে থাকবে।
বাট আমি এটুকু আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ পরিস্থিতি সব স্বাভাবিক হলে আল্লাহ চাইলে আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিব, তখন আমরা মেশিনের প্রতিটা পার্টস আপনাদেরকে হাতে ধরে ধরে প্র্যাকটিক্যাল সেশনগুলো যখন দেখাবো, তখন আপনাদের জন্য অ্যানিকুইক, হাইপার ইকুইক, আইসোইকুইক, হাইপোইকুইক এই ব্যাপারগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে গুড বাই। আচ্ছা, না আর তো কারো কোনো কোয়েশ্চেন দেখছে না। তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর নেক্সট ক্লাসগুলোতেও আপনারা জয়েন করবেন, প্রত্যেকটা ক্লাসে আশা করছি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু থাকে, প্রয়োজনে আপনারা নেক্সট ক্লাসে, লাইক আজকে ফিজিক্স ক্লাসে এই মুহূর্তে মনে হচ্ছে না, আপনার নেক্সট ক্লাসেও কিন্তু সেম কোয়েশ্চেন গুলো করতে পারেন, কোনো প্রবলেম নাই। যে কোনো ধরনের সমস্যা সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিতে প্রস্তুত। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন মিটিং থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।